আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। খুব ভালোবাসেন? মোটেও ভালোবাসি না। বিভা আবারও হাসলো। মাহাতির নিচ থেকে বলল, কি করলে আমার ভালোবাসায় বিশ্বাস করবে বিভা? তোমার অবিশ্বাস আমি মানতে পারি না। এক শর্তে বিশ্বাস করতে পারি। কি শর্ত? আমাকে সারা জীবন বসে বসে আমাকে অনেক ভালোবেসে অভিমান ভাঙাতে হবে। তারপর চাইলে আমার অভিমান ভাঙাতেও পারেন, আবার নাও ভাঙাতে পারেন। সেটা আপনার ভালোবাসার উপর ডিপেন্ড করবে। মাহাতির বিভার কথার মাঝের লুকায়িত অর্থ বের করে নিল। মন্থর কণ্ঠে বলল, সারা জীবন ভালোবাসো। বিভা এবার নড়ে চড়ে দুহাত দিয়ে মাহাতিরের চোখের পানি মুছে দিল। মাথা এগিয়ে দিয়ে কপালে চুমু খেলো। বিভার এমন আদুরে কাজে মাহাতিরের ভেতর ছেয়ে গেল আলাদা প্রশান্তি। বিভা হাসি হাসি মুখে বলল, শুধু শুধু এত কষ্ট করে এভাবে কেউ কাঁদে? কেন? আপনার এত কান্নাকাটি কোনো প্রয়োজন ছিল না জনাব। আমার অভিমান তো সে কবেই ভেঙে গেছিল। প্রফুল্ল কণ্ঠ বিভার। তাহলে এতদিন আমার সাথে ভালোভাবে কথা বলোনি কেন? এমনি অভিমানের নাটক করেছি যাতে বেশি বেশি ভালোবাসা। মাহাতির ভুরু কুচকে চেয়ে রইল বিভার দিকে। বিভা হেসে মুখ ফিরিয়ে নিল। মাহাতির বিভার গলায় নিজের মুখ আড়াল করল। বিভা ভালো লাগায় চোখ বন্ধ করে নিল। নিজেকে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ মনে হচ্ছে। তার এক পাশে স্বামী, অন্য পাশে সন্তান। এই তো তার জীবন পরিপূর্ণ। সে সুখী। সুখী হতে জীবনে আর কি লাগে? চোখের পলকে পেরিয়ে গেছে 1.5 মাস। ভোরবেলা সূর্যিমামা উকিঝুঁকি দিতে চাইছে। নির্মল আলোয় আচ্ছাদিত চারপাশ। হঠাৎ বাচ্চার কান্না কানে আসতেই মাহাতির উঠে পড়ল। ঘাড় উঁচু করে দেখলো 4 হাত পা ছড়িয়ে কাচ্ছে মাহাতিম। বিভার ঘুম ভাঙবে ভাঙবে ভাব। ঔষধের প্রভাবে তার ঘুম পূর্বের তুলনায় গাঢ় হয়েছে। মাহাতির তাড়াতাড়ি উঠে পড়ল। অপর পাশ দিয়ে বাচ্চাকে তুলে নিল কোলে। বুকে জড়িয়ে হাঁটতে লাগলো সারা ঘর। কান্না থামছে না। ক্ষুধা লাগলো নাকি? কিন্তু বিভা তো ঘুমোচ্ছে। কি করবে ভেবে পেল না। মাঝরাতেও একবার উঠেছিল মাহাতিম। বিভা তো তখন খাওয়ালো। আবার এত তাড়াতাড়ি ক্ষুধা লাগবে? বাচ্চাকে দুহাতে তুলে মাথা ঝাঁকিয়ে ঝাঁকিয়ে খেলতে লাগলো মাহাতির। কখনো কখনো বা মুখভঙ্গি বিকৃত করে হাসতে চাইল। কেউ জেগে থাকলে সে অবশ্যই এসব করতে পারত না। তার এমন ব্যবহার শুধুমাত্র তার ছেলের জন্য। হাজার কিছু করেও ছেলের মুখে হাসি ফুটল না। লাভ বলতে কান্না থামলো, তবে মুখে হাসি ফুটল না। মাহাতির ভীষণভাবে বুড়ো কুচকে তাকালো মাহাতিমের দিকে। ধীমে কণ্ঠে বলল, বাবা, তুমিও কি তোমার বাবার মতো হবে নাকি? মোটেও কিন্তু বাবার মতো হইও না। তাহলে বউকে সহজে নিজের মনের কথা বলতে পারবে না। আর বউ যদি তোমার মায়ের মতো শয়তান মহিলা হয় তাহলে তো হলোই। বাবা, তোমাকে ভালো মেয়ে দেখে বিয়ে দিব, ঠিক আছে? বলেই হাঁটতে লাগলো মাহাতির। আবার থেমে গেল। ছেলের দিকে তাকিয়ে বলল, আব্বু, মজা করেছি। তোমার আম্মু খারাপ নয়, সে ভীষণ ভালো। তোমার আব্বু তোমার আম্মুকে পেয়ে নিজেকে ভাগ্যবান মনে করে। বুঝেছো আব্বু? বলেই মাহাতিমের গলায় নাক দিয়ে গুঁতো দিল মাহাতির। বাবার কথা বুঝলো নাকি শ্বশুর লাগলো কে জানে। মাহাতিরকে অবাক করে দিয়ে খিলখিল করে হাসলো বাচ্চাটা। দাঁতবিহীন হাসি, শুধু মাড়ি দেখা যাচ্ছে। মাহাতির নির্বাক হয়ে চেয়ে রইল নিজের সন্তানের দিকে। হাসি দিকে মনে হচ্ছে যেন মুক্ত ঝরছে। হাসিটা এত সুন্দর লাগছে কেন? নিজের সন্তানের এমন হাসিতে মাহাতিরের বুকটা ভরে উঠল। পর মুহূর্তেই ভাবলো, এতক্ষণ এত কিছু করেও হাসতে পারল না, আর এখন নাকি একাই হাসছে। অদ্ভুত। মাহাতির নরম গালে নিজের ঠোঁট শুয়ে দিল। মাহাতিমকে সযত্নে বুকে আগলে নিল। অমনি মাহাতিম নিজের ধারালো নখ দিয়ে খামচি বসালো বাবার উন্মুক্ত বাহুতে। সেদিকে একবার ভুরু কুচকে তাকিয়ে মুখের সম্মুখে আনলো নিজের ছেলেকে। গম্ভীর মুখে বলল, ভয় পেও না, আমি নিজের প্রমিসের কথা বলি। আমার মনে আছে আমাদের ডিলের কথা। তুমি দুনিয়াতে এসে তোমার আম্মুকে ভালো বানিয়ে দিয়েছ। বিনিময়ে আমি তোমাকে মারবো না, তোমার আম্মুকেও মারতে দেবো না। খুশি তো? মাহাতিম তার বুড়ো আঙুল মুখে পুড়তে চাইল। মাহাতির তা হতে দিল না। হাত সরাতে সরাতে বলল, বাবার ডিল মেনে নিয়ে বুদ্ধিমানের কাজ করেছো। তবে ডিলটা যেহেতু দেরিতে মেনেছো, সেহেতু মায়ের বকা থেকে আমি বাঁচাতে পারবো না। এটা তোমার শাস্তি, ওকে? মাহাতিরের কথা শেষ হওয়ার সাথে সাথে মাহাতিম তার কোল থেকে উল্টে যেতে চাইল। মাহাতির দ্রুত আগলে নিল। হঠাৎ করে এমন নড়চড়ে কিছুটা ভরকে গেছে সে। এতক্ষণ তো শান্তই ছিল। এমন বলতে যেতে চাইছে কেন হঠাৎ করে? ঘাড় এদিক ওদিক নিয়ে নড়চড় শুরু করে দিল মাহাতিম। নিজের 1.5 মাসের বাচ্চার এমন কুস্তিগিরি দেখে মাহাতির বুড়ো কুচকে চেয়ে রইল। বিছানায় শুয়ে আছে আমিন শিকদার। নড়চড় করার শক্তি নেই। মুখ ভীষণ তেতো হয়ে আছে।
শরীরের উত্তাপে মাঝে মধ্যে অক্ষিকোটর থেকেও পানি নির্গত হচ্ছে, তবুও কিছু করার নেই। গত 7 দিন যাবৎ তার এই অবস্থায়। ডাক্তার এসেছিল, বলেছে ডেঙ্গুতে আক্রান্ত, তবে হাসপাতালে যাওয়ার মতো আক্রান্ত নয়, তাই বাড়িতেই সেবা নেওয়া হচ্ছে। পাশেই শাহিনা বসা, কিছুক্ষণ আগে জলপট্টি দিয়ে দিল, এখন বসে আছে বিরস মুখে। শাহিনা বলল, ব্যবসা বাড়ি নিয়ে কিছু ভাবলে? কি ভাববো? আমিন সাহেব জানেন শাহিনার কথার অর্থ, তবুও জিজ্ঞেস করলো। শাহিনা বলল, কাগজপত্র ঠিকঠাক করে 3 জনের নামে লিখে দিলে ভালো হয় না? আমিন সাহেব ভীষণ রেগে গেলেন কথাটায়, তবে ঝগড়া করার মন মানসিকতা নেই। শান্ত কণ্ঠে বলল, সুস্থ হয়ে নেই, ভাবা যাবে। শাহিনা হয়তো পছন্দ করলো না আমিন সাহেবের কথা, মাথা দুলিয়ে সম্মতি জানিয়ে ঘর থেকে প্রস্থান করলেন। আমিন সাহেব চোখ বন্ধ করলো। তার স্ত্রী, 3 সৎপুত্র সবাই ধরেই নিয়েছে সে মারা যাবে, তাই তেমন তোড়জোড় শুরু করে দিয়েছে সবকিছু লিখিয়ে নেওয়ার। এই তো সেদিন সুস্থ অবস্থায় থাকতে একবার কিভাবে যেন সম্পত্তির কথা উঠল। কথায় কথায় আমিন সাহেব রেগে গেলে বলে উঠলেন, আমার ব্যবসা বাণিজ্যের ভাগ আমি কাউকে দিব না, সম্পত্তি ভাগাভাগি তো দূরের বিষয়। আমিন সাহেবের কথাটা শেষও হতে পারেনি, অমনি তার সৎ মেজ ছেলে এসে তার কলার ধরে হুঙ্কার দিয়ে উঠল। দিবানা মানে কি? এমনিতেই কিছুক্ষণ ধরে বাগবেতনটায় মাথা খারাপ ছিল, তার উপর আমিন সাহেবের এমন কথা মেনে নিতে পারেনি ওই ছেলেটা। তবে ঘটনার আকস্মিকতায় আমিন সাহেব কাণ্ডজ্ঞান হয়ে পড়ল। বাকিরা এসে সেই ছেলেকে ছাড়িয়ে নিতেই আমিন সাহেব সোফায় বসলো। কেমন অনুভব হলো তা সে বুঝল না। ছেলেকে শান্ত করে শাহিনা এগিয়ে এলেন, বলল, শুধুই রাগারাগি করছো তুমি। কেন ছেলেটাকে ওভাবে রাগিয়ে দিলে? আমাদের সব কিছু তো ওদেরই, তাই না? ওদের জিনিস ওদের দিবে না? এর পরিবর্তে আমিন সাহেবের কিছু বলার ছিল না, আজও নেই। কি বলবে তিনি? বুকের ভেতর কেমন ফাঁকা ফাঁকা লাগছে। মা মারা যাওয়াতে সে কষ্ট পেয়েছিলেন, তবে ভেঙে পড়ার মতো কষ্ট নয়। আজ মাকে ভীষণ মনে পড়ছে, সবাইকেই মনে পড়ছে। তার বাড়িতে এত মানুষ, তাও তিনি মানুষের অভাব বোধ করছে। মনে হচ্ছে নেই, কোথাও নেই কেউ। হঠাৎ করে আসাদ সাহেবের একটা কথা মনে পড়ল। সে বলেছিল, মৃত্যুর সময় আমরা আপনজনদের হাত খুঁজি, সেও কি তবে আপনজনদের হাত খুঁজছে? আমির শিকদার চোখ বন্ধ করলো। বন্ধ চোখ বেয়ে বের হলো অনর্গল অশ্রুকণা। এই অশ্রুকণা কিসের তা আমিন সাহেব তা জানে না, দুঃখের নাকি জ্বরের। 1.5 অথবা 2 মাসে বিভা বলতে গেলে কিছুটা সুস্থই। এখন টুকটাক কাজ করা শুরু করে দিয়েছে সে, যদিও হাসিনা বেগম তাকে করতে দেয় না, তবুও করে। বিভা খাটে সব জামা কাপড় ছিটিয়ে ছড়িয়ে রেখে ভাঁজ করছে। আলমারি এলোমেলো। বাচ্চাকে দাদার কাছে দিয়ে এসেছে। তার সন্তানের সবচেয়ে ভালো গুণ হলো সবার কাছেই থাকে, কাঁদে না তেমন, শুধু ক্ষুধা লাগলে দিন দুনিয়া ভুলে যায় বাপের মতো। বিভা মেটমেটিয়ে হাসতে হাসতে হাতের কাজ করছে। তখন মাহাতির এলো। ঘরের অবস্থা দেখে হঠাৎ করে মুখটা শুকিয়ে গেল। বিভা পা ঝুলিয়ে বসেছিল। মাহাতির ধীরে ধীরে হেঁটে এসে হাঁটু গেড়ে বসলো বিভার সামনে। ঠান্ডা আওয়াজে বলল, এখনও অভিমান মনে পুষে রেখেছো? বিভা বুঝতে চেষ্টা করলো তার স্বামীর কথা, বুঝলো না। মাহাতির বলল, আমি নিজের হাতে কাপড়গুলো রাখলাম, তাও বের করে নিয়েছো? এবার বিভা বুঝলো আসল কাহিনী। বুড়ো কুচকে মাহাতিরের মাথায় টোকা দিল। বউকে ভালোবেসে বুদ্ধি কি বস্তায় ভরে ফেলে দিয়েছিলেন? মাহাতিমের আব্বু। বিভার এমন নতুনটাকে অন্যরকম ভালো লাগা কাজ করলো, পাত্তা দিল না মাহাতির। শান্ত কণ্ঠে বলল, তুমি জামা কাপড় কেন বের করেছো তাহলে? আমার উপর রাগ করি তো? আপনার যে একটা সন্তান আছে তা কি ভুলে গেছেন? ভুলবো কেন? আপনার হাবভাবে তাই মনে হচ্ছে। পরিষ্কার করে বলো বিভা, রাগ হচ্ছে আমার। এ আর নতুন কি? করুন রাগ। মাহাতিরের মুখ মলিন। বিভার বিষয়টাকে বাড়াতে দিল না, উঠতে উঠতে বলল, আপনার ছেলের কাপড় চোপড় কি রশিদে রশিদে ঘুরবে, নাকি চেয়ারে এখানে সেখানে পড়ে থাকবে? ওর কাপড় চোপড় রাখার জায়গা বানাচ্ছিলাম। মিথ্যে কথা, এই বলে তুমি নিজের কাপড় সরাতে চাইছো? একগুয়ে কণ্ঠে বলল মাহাতির। বিভার এখন কপাল চাপড়াতে মন চাইছে। আলমারির দরজা ভালো মতো খুলে হাত দিয়ে দেখিয়ে দেখিয়ে মাহাতিরকে বলল, এই যে আপনার কাপড় চোপড় রাখার জায়গা, আর এই যে আমার কাপড় চোপড় রাখার জায়গা, আর এই মাঝখানে থাকবে বাবুর কাপড়। মাথায় ঢুকেছে? ছোট ছোট জিনিস খুঁজে পাওয়া যায় না, তাই এইভাবে গুছিয়ে রাখছি। নাকি গোছাতেও পারবো না? মাহাতির ভুরু কুচকে বলল, তোমার দোষ, আমাকে আগে বললেই বুঝে নিতাম। বিভা বাঁকা চোখে চেয়ে কাজে মন দিল। মাহাতির এসে পেছন থেকে জড়িয়ে ধরল, বলল, হ্যাঁ, বাবুর জন্য ছোট ওয়ার্ড্রোব অর্ডার করি। বিভার আগে স্বরে বলল, মোটেও না মাহাতির, মোটে এসব কিচ্ছু করবেন না। ধীরে ধীরে সব হবে, এত তাড়াহুড়ো করে করার কোনো প্রয়োজন নেই।
তুমি আমাকে ধমক দিচ্ছ? দিচ্ছি। কি করবেন? মারবেন? বিভার একরোখা কণ্ঠে মাহাতির বিভার গাল চেপে ধরল, নিজের মুখ সামনে নিয়ে বলল। মারবো কেন? ভালোবাসবো। দরজা খুলেই চেঁচিয়ে উঠল শ্রুতি। আমি এসে গেছি পার্থিব। আলোচনার মাঝে হঠাৎ এমন কথাই থেমে গেল সবাই। শব্দের উৎস খুঁজতে পেছনে ঘুরতেই চোখ পড়ল এক রমণীকে। পার্থিব স্বাভাবিকভাবে তাকিয়ে আছে, গোলফ্রক পরিহিত, হিজাব বাঁধা। হিজাবের নিচে পেছনে থেকে ওড়না নিয়ে আসা শ্রুতির দিকে। শ্রুতির মুখ ইতিমধ্যে শুকিয়ে কাঠ। পার্থিবের ঠোঁটে হাসি ফুটে উঠল। বাকিদের দ্বিধাপূর্ণ দৃষ্টি দেখে পার্থিব উঠে দাঁড়িয়ে হাসি মুখে বলল, মিট মাই ওয়াইফ শ্রুতি শিকদার। শ্রুতি আরেকটু ঘাবড়ে গেল। সে জানতো না পার্থিব কাজ করছে। প্রতিদিন তো এই টাইমে লাঞ্চ আওয়ার থাকে, তবে আজ কি হলো? পার্থিব হাসি মুখে অনুরোধ স্বরে বলল, শ্রুতি, আপনি কি একটু বাহিরে বসবেন? আমার কাজ 15 মিনিটেই শেষ হয়ে যাবে। শ্রুতি দ্রুত মাথা নেড়ে উল্টো ঘুরল। পেছন ঘুরতে ঘুরতে শুনতে পেল পার্থিবের কথা। অ্যাকচুয়ালি আমার ওয়াইফ জানতো না আমার এক্সট্রা মিটিংয়ের কথা। আই এম সো সরি। ইটস ওকে, ইটস নট এ বিগ ডিল, লেটস কন্টিনিউ। শিওর। শ্রুতি ওয়েটিং রুমে বসে রইল। 20 মিনিট পর পার্থিব বেরিয়ে এলো। শ্রুতির সামনে এসে বলল, সরি, 5 মিনিট লেট হয়ে গেল। শ্রুতি এতক্ষণ ভয়ে ছিল যে পার্থিব নিশ্চিত তাকে বকা দিবে, অথচ পার্থিব এসে কিনা আদরের স্বরে কথা বলছে। বকা না খেয়ে শ্রুতির সাহস বাড়ল। পার্থিবের এই অতিরিক্ত ভদ্রগিরি বাড়ি মেরে ছুটাতে ইচ্ছে হলো। এতই যখন ভদ্র, তখন বলতে পারল না কেন যে আজকে তার এক্সট্রা মিটিং আছে? অসভ্য ভেবেই শুকনো মুখে আগে আগে চলল শ্রুতি। পার্থিবের কেবিনে গিয়ে বসলো দুজনে। শ্রুতির রাগ দেখে বলল, আপনি আবার রেগে গেলেন কেন? আপনি আমাকে বললেন না কেন যে আপনার কাজ আছে? আমি কি জানতাম যে আপনি আসবেন? পার্থিবের সরল কণ্ঠ। ও, এর মানে আমার আশাও ভুল হয়েছে? না, আমি সেটা। থাকেন আপনি, চলে যাচ্ছি আমি। শ্রুতি উঠতে গেলেই পার্থিব কবজি আটকে ধরল। অসহায় মুখে বলল, সরি, ভুল হয়েছে, প্লিজ যাবেন না। ঠিক আছে ঠিক আছে, এত করে যখন বলছেন যাচ্ছি না। এভাবে ভুলগুলো মেনে নিলেই তো হয়। নিন, এখন খাওয়া শুরু করুন। শ্রুতির রাগী কণ্ঠ। পার্থিব হেসে ফেলল। শ্রুতি খাবার সামনে রেখে আগ্রহী কণ্ঠে বলল, মোরগ পোলাও আমি রেঁধেছি। আমার জন্য? হাসি মুখে বলল পার্থিব। না, আমার অসভ্য জামাইয়ের জন্য। নিন, তাহলে অসভ্য জামাইয়ের হাতে খেয়ে তাকে ধন্য করুন। শ্রুতি খুশি মনে পার্থিবের হাতে খেতে লাগলো। পার্থিব শ্রুতিকে জ্বালানোর জন্য ফের প্রশ্ন করল, বললেন না তো, না বলে এসেছেন কেন? শ্রুতি মধ্যম আওয়াজে ধমকে উঠল, আমি কি করব? আমার আপনাকে ছাড়া ভালো না লাগলে তাই তো এসে পড়েছি। পার্থিব হাসি মুখে শ্রুতির দিকে মুখ এগিয়ে বলল, প্লিজ এইভাবে প্রতিদিন চলে আসবেন, তাহলে আমার সকাল রাতের সাথে দুপুরটাও সুন্দর হয়ে যাবে। আমরা জীবনকে উপভোগ করতে শিখিনি। বর্তমানে বসে অতীত নিয়ে আফসোস করি, ভবিষ্যতের চিন্তায় ডুবে থাকি। বর্তমানটাকে কখন উপভোগ করি না, অথচ এই বর্তমান সময়ে ভবিষ্যতের সোনালী অতীত। প্রকৃতপক্ষে জীবনের সকল মুহূর্তে আলাদা ধরনের সৌন্দর্য নিয়ে আসে। তাই আমাদের উচিত প্রতিটা মুহূর্তকে নিজের মাঝে ধারণ করা যেতে পারে, আফসোসের সুযোগ না থাকে। নিজের 2.5 মাসের সন্তানকে কোলে নিয়ে বসে আছে বিভা। সারাদিন দাদির কোলে, দাদার কোলে ঘোরে তার রাজপুত্র। এছাড়া শ্রুতি, পার্থিব, হামিমের আসা যাওয়া তো আছে, আর বাপ বাসায় থাকলে তো কথাই নেই। এত কিছুর মাঝে নিজের বাবাটাকে নিজেই কাছে পায় না, শুধু খাওয়ানোর মুহূর্ত ছাড়া। বিভা তাকালো মাহাতিমের দিকে। মাহাতিম বিভার গলায় নিজের টসটসে গালের ভার দিয়ে রাজকীয় নিদ্রায় মগ্ন। বিভা হাসি মুখে চেয়ে রইল নিজের কলিজার টুকরার দিকে। না, টুকরা নয়, পুরো কলিজাটাই। কি সুন্দর করেই না শ্বাস নিচ্ছে বাচ্চাটা। বাচ্চার শ্বাস প্রশ্বাসের আওয়াজেও বুঝি হৃদয়ে এত প্রশান্তি মেলে। বিভা তার মাহাতিম বাবার মাথায় নিজের গাল ঠেকিয়ে দিল, মাথার মাঝে ছোট্ট করে একটা চুমু খেলো। বাচ্চাটা ঘুমিয়ে গেছে সেই কখন, তবুও শুয়ে দিতে মন চাচ্ছে না। এই যে গালটা তার বুকের সাথে লাগিয়ে ঘুমিয়ে আছে, এই ছোঁয়াতে কত যে শান্তি তা বিভা কাউকে বোঝাতে পারবে না। এ নির্মল ছোঁয়ার লোভেই তো সে খাটে শোয়াচ্ছে না। মাহাতির ঘরে ঢুকে বিভার আসন পাতা কোলে মাথা রাখলো। মাহাতির এমন কাণ্ডে বিভা মাহাতিরের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ, এরপর বলল, আপনার কি মন খারাপ?
মাহাতির শুয়ে থাকা অবস্থাতেই বিভার দিকে মুখ ঘুরিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ল। বিভা হাসি মুখে কিছুটা মলিন স্বরে বলল, মন খারাপ কেন আপনার? কারণ তুমি আমি? তুমি আমাকে আগের মতো ভালোবাসো না বিভা। শান্তভাবে বলল মাহাতির। বিভা কপালে ভাঁজ ফেলল। আপনার এমন কেন মনে হলো? মাহাতির ভুরু কুচকে বলল, কারণ তুমি এমন করছো তাই। সারাদিন শুধু মাহাতিম মাহাতিম, মাহাতিমকে পেয়ে মাহাতিরকে ভুলে গেছো। ভুলে যেও না আমি মাহাতিমের আব্বু। সবার আগে আমার যত্ন বেশি বেশি করা উচিত তোমার। বিভা মাথা নিচু করে মাহাতিরের কপালে দুটো চুমু খেলো, হেসে বলল, দিন দিন পাগল হচ্ছেন আপনি। মাহাতির কিছু বলল না, মাথাটা কোলে ভালো মতো রেখে কোমর জড়িয়ে রইল। বেশ কিছুক্ষণ বাদে ঠান্ডা কণ্ঠে মাহাতির প্রশ্ন ছুড়ল, আমার কে প্রতি তোমার অভিযোগ হয় না? মাহাতির এমন প্রশ্নে বিভার মুখটা মলিন হয়ে এলো, বলল, এমন করে বলছেন কেন? স্বাভাবিক, কারণ আমি তো তোমার সাথে এত বেশি দুর্ব্যবহার করেছি যে আমার নিজের মনে পড়লেই নিজের কাছে ছোট হয়েছে। বিভা মাহাতিরের কথার মাঝে মাহাতিমকে বিছানায় শুয়ে দিল। বসে থাকা অবস্থাতেই কোলে থাকা মাহাতিরের মুখকে দুহাতে ধরে একে একে চুমু খেলো সারা মুখমণ্ডলের প্রতি অংশে। ধীরে ধীরে বলল, আমি আপনাকে ভালোবাসি মাহাতি। আপনার ভালো খারাপ মিলিয়ে আপনাকে ভালোবাসি। আপনার গুণকে যেমন ভালোবাসি, দোষকেও ভালোবাসি। ভালোবাসার সম্পর্কে একটু বাধা বিপত্তি থাকা ভালো, এতে সম্পর্ক মজবুত হয়। আর কখনো নিজেকে এভাবে দোষারোপ করবেন না। নিজের কাজে নিজে ছোট হবেন না। আপনি দোষ করলে আমিও আপনাকে শাস্তি দিয়েছি, আপনাকে কষ্ট দিয়েছি, তবুও তো আপনি আমাকে আগলে রেখেছেন, তাই না? ভালোবেসে নিজের বউয়ের অভিমান ভাঙিয়েছেন। আর কি চাই? আমি তো আপনাকে পেয়ে আল্লাহর কাছে সব সময় শুকরিয়া আদায় করি। এমনি এমনি করি নাকি? তবে হ্যাঁ, ইদানিং কিন্তু আবার কম ভালোবাসা শুরু করেছেন আপনি। বিভা প্রথম কথাগুলো বেশ গুরুতর ভঙ্গিতে বললেও শেষ বাক্যটি বলল কপট অভিমানীর রাগী গলায়। মাহাতির আরও গভীরভাবে জড়িয়ে নিয়ে চোখ তুলে শান্ত গলায় বলল, মাহাতিমের বোন আনার ব্যবস্থা করলে চলবে? বিভার চোখ বড় হয়ে গেল। কোল থেকে মাথা নামিয়ে দিতে দিতে বলল, মোটেও চলবে না। আগে একজনকে সামলান, এরপর অন্যজনের চিন্তায় কল্পনা আনেন। বিভা উঠে গেল, বলল, রাতে রান্না করতে গেলাম আমি, আপনি বাবুর পাশে শুয়ে থাকেন। মাহাতির হতাশার শ্বাস ফেলে ছেলের দিকে চাইল, এক আঙুলে গাল নাড়িয়ে দিল। এরপর কমালে চুমু খেয়ে গোল পেটে চুমু খেলো, মুখের দিকে তাকিয়ে বলল, মা বাচ্চা মিলে আমাকে পাগল করে দিচ্ছ তোমরা। কাজ বাজ ফেলে সারাদিন তোমাদের কাছে থাকতে মন চায়। মাহাতির ছেলের ছোট মুখের কাছে নিজের মাথাটা আরেকটু বাড়ালো। তার ছেলে যেন ভীষণ মনোযোগ দিয়ে শুনছে এমন ভঙ্গিতে বলল, বুঝেছ আব্বু, চাকরিটা ছেড়ে দিব, এরপর তিনজন মিলে রাস্তায় ভিক্ষা করব। এতে করে তোমাদের সারাদিন চোখের সামনে দেখতেও পাবো, আবার আয় রোজগারেরও একটা ব্যবস্থা হয়ে যাবে। বুদ্ধিটা কেমন লাগলো বাবা? মাহাতির জানে তার ছেলে ঘুমিয়ে, তবু এমনভাবে প্রশ্ন করলো যেন এখনই মাহাতিম প্রফুল্ল কণ্ঠে বলে উঠবে, বুদ্ধিটা চমৎকার লেগেছে আব্বু। মাহাতির ছেলের পেটে কিছুক্ষণ হাত বুলালো, গায়ের উপর এক হাত দিয়ে চোখ বন্ধ করলো। সে তার ছেলের সাথে ভীষণ আজগুবি কথা বলে। এমন আজগুবি কথা অন্যদের সাথে সে বলতে পারে না। অন্যদের বেলায় আজগুবি দূর, প্রয়োজনীয় কথাই বেরোয় না মুখ দিয়ে। না, আজগুবি নয়। আজগুবি হবে কেন? সে তার ছেলের সাথে অবশ্যই ভীষণ গুরুত্বপূর্ণ আলাপ করে। মাহাতির ভাবল এইভাবে এতক্ষণ একা একা কথা বলা ঠিক হলো না। বাচ্চাটা জেগে থাকা অবস্থায় বলা উচিত ছিল। তখন ওর অঙ্গভঙ্গি, হাত পা ছোড়া থেকে উত্তর খুঁজে নেওয়া যেত যে বাবার আইডিয়া তার পছন্দ হয়েছে কিনা। কাজের চাপে মাঝখানে 4 দিন শ্রুতিকে নিয়ে বিভার বাড়িতে যেতে পারেনি পার্থিব। শ্রুতিও একা যেতে পারেনি শাশুড়ির অসুস্থতায়। মাহাতিবকে না দেখে পার্থিবকে পাগল করে তুলেছে শ্রুতি। পার্থিবও নিজের বইয়ের আবদার ফেলার মতো পুরুষ নয়, তাই আজ সকাল সকালই বেরিয়ে পড়তে চাইছে দুজনে, সাথে হামিমও যাবে। অগত্যা তৈরি হয়ে নিচে নেমে এলো 3 জন। হামিম এখন সম্পূর্ণ সুস্থ, হাঁটা চলায় মোটেও অসুবিধা হয় না। এছাড়া সে স্কুলেও ভর্তি হয়েছে, পার্থিব নিস্তায়িত্বে করিয়েছে। স্কুলে ভর্তির সময় ছোটোখাটো প্রশ্ন উত্তর পর্ব চললে হামিম ভালোই উত্তর দেয়। তার উত্তর সাপেক্ষে তাকে ক্লাস 1-এ ভর্তি করানো হয়েছে, যদিও বা তার বয়স অনুযায়ী তাকে ক্লাস 2 কিংবা 3-তে ভর্তি করানো উচিত ছিল। তবুও সে যেহেতু সব একটু কম বোঝে, তাই ক্লাস 1-এ ভর্তি হয়েছে। শ্রুতি নিচে নামতেই তানহা এগিয়ে এলো। তানহা বেগম কিছু বলবে তার আগে শ্রুতি উদ্গ্রীব হলো। জ্বর সেরেছে মা? তানহা বেগম সরল কণ্ঠে বলল, আমার পুত্রবধূর এমন যত্ন আত্মীতে না সেরে পারে, জ্বরও তোমাকে ভয় পেয়েছে। শ্রুতি হেসে ফেলল। তানহা বললেন, মা, তোমার বাবা ফোন করেছিল, ফোন করে বলল তোমরা বাসায় কিনা। আমি বলেছি তোমরা
বিভার বাসায় যাচ্ছ। এরপর শুধু ওহ বললে রেখে দিল। শ্রুতি শুনে তেমন প্রতিক্রিয়া দিল না, কথাটাকে ঝেড়ে ফেলার মতো বলল, বাদ দিন মা, দিয়েছে এমনি। আমরা তাহলে যাই। পার্থিব, হামিদ কই? ওরা আসছে, গেলাম। হ্যাঁ, সাবধানে থাকবেন। যা কাজ আছে দ্রুত শেষ করে রেস্ট নিন। তানহা বেগম হাসি মুখে বিদায় জানালো শ্রুতিকে। শুক্রবার হওয়ায় মাহাতির আজ বাসায়। সবাই মিলে একসাথে দুপুরের খাওয়া দাওয়া শেষ করলো। তবে হাসিনা সিদ্দিক সাহেব আজ বাড়িতে নেই, ঢাকায় এক দুঃসম্পর্কের আত্মীয়ের বাড়িতে গেছে। মাহাতির দিয়ে এসেছে দুজনকে, আজ হয়তো বা থাকবে, নয়তো মাহাতির গিয়েই নিয়ে আসবে। সবার খোশ গল্পের মাঝে সবচেয়ে ছোট সদস্য একটা ভয়ঙ্কর কাজ ঘটিয়ে ফেলল। সে তার ছোট আব্বুর কোলে নির্দ্বিধায় মূর্তত্যাগ করে বসলো। ব্যাপারটা পার্থিবের বোধগম্য হতেই বাচ্চাকে নিয়ে দাঁড়িয়ে পড়ল সে। অমনি পার্থিবের অবস্থা সকলের চোখে ধরা পড়ল। শ্রুতি তার স্বামীর অবস্থায় হেসে ফেলল, হাসি মুখে ব্যঙ্গ করে বলল, একদম ঠিক হয়েছে। এটা হলো আমার থেকে কেড়ে নেয়ার ফল। পার্থিবও হাসি মুখে উত্তর দিল, সমস্যা নেই, ওর ছোট আব্বু লাগে আমি, এতটুকু করার অধিকার তো ওর আছেই। হাসি মুখে শ্রুতি বড় করে শ্বাস ফেলল। এই মানুষটাকে রাগানো তার কাজ নয়, রাগ জিনিসটা কি তা হয়তো জানেই না সে। পার্থিবের অবস্থায় বিভা একটু ভরকে গিয়ে মাহাতিরকে কোলে নিতে বলল বাচ্চাটাকে। তবে মাহাতিরের মাঝে তেমন হেলদোল লক্ষ্য করা গেল না। তার হাবভাবে প্রকাশ পাচ্ছে মূর্তত্যাগ খুবই সামান্য একটি বিষয়, এটা নিয়ে এত হাউকাউ করার অর্থ হয় না। মাহাতির দাঁড়িয়ে নির্বিকার ভঙ্গিতে বলল, হ্যাঁ চলো একটা ড্রেস দিই, এটা তো ভিজে গেল। পার্থিবের থেকে মাহাতিমকে নিজের কোলে নিয়ে ঘরের দিকে পা বাড়ালো দু ভাইরা ভাই। বিভাশ্রুতি হতভম্ব মুখে তাকিয়ে আছে আমিন সাহেবের দিকে। সন্ধ্যাবেলায় সবাই মিলে হালকা নাস্তার পাশাপাশি ফানি মুভি দেখছিল। ঠিক তখনই বেল বাজে। শ্রুতি গিয়ে দরজা খুলে দেখে আমিন শিকদারকে। শ্রুতি বিভিন্ন প্রশ্ন ছুড়েছে, এখানে কেন এসেছে, কি চায় সে এগুলোর একটি প্রশ্নেরও উত্তর আমিন সাহেব দেয় না, হাসি মুখে বলে, ভেতরে ঢুকে বাকি আলাপ করি। শ্রুতি কিছু বলতে চেয়েও বলতে পারে না। এরপর ভিতরে ঢুকলে তাকে দেখে সবাই ভীষণ অবাক হয়। আমিন সাহেব কারোর ধার ধারলেন না, সে নিজের মতোই সোফায় গিয়ে আয়েশ করে বসলেন। তার ভাবভঙ্গি দেখে মনে হলো সে এই বাড়ির ভীষণ কাছের কেউ, প্রতিনিয়তই যেন এই বাড়িতে তার আনাগোনা আছে। আমিন সাহেবকে শান্তিতে বসতে দেওয়া হলো না। শ্রুতি বিভা নানা প্রশ্ন শুরু করলো, তবে আমিন সাহেব তার কোনো উত্তর দিল না। শান্ত ভঙ্গিতে মাথা নিচু করে রইল। বিভা শ্রুতি দুজনেই ভালোভাবে লক্ষ্য করলো আমিন সাহেবকে। আগের তুলনায় বেশ রোগা হয়েছে, মুখে মলিনতা। আগে চালচলনে যেমন তার ব্যক্তিত্ব প্রস্ফুটিত হতো, আজ তেমন কোনো ব্যাপার নেই। কেমন যেন খাপ ছাড়া অগোছালো ভাব ভেসে উঠছে। বেশ কিছুক্ষণ বাদে মাথা তুলল আমিন সাহেব, বলল, আমাকে এত প্রশ্ন করছিস কেন তোরা? এই বাড়িতে আসতে পারি না আমি? প্রশ্নটা ভীষণ অস্বস্তি নিয়ে বলল আমিন শিকদার। যথাসাধ্য চেষ্টা করলো অস্বস্তি প্রকাশ না করে আন্তরিকতার প্রকাশ করতে, তবে সক্ষম হলো কিনা কে জানে। আসলে দূরত্ব এত বেড়ে গেছে যে স্বাভাবিক কথা বলতেও লজ্জার এসে জেকে ধরেছে। আমিন শিকদার এমন কথা শুনে কেউ তেমন প্রতিক্রিয়া দিল না। বিভা শ্রুতি তাদের বাবার পরবর্তী কাজের অপেক্ষায়। পার্থিব মাহাতির আমিন শিকদারকে নিয়ে কিছু ভাবলই না, এখানে তাদের কিছু বলা মানায় না, তাই দুজনে নীরব থাকাকে বাঞ্ছনীয় মনে করলো। এছাড়া আমিন সাহেবকে দেখে হামিমেরও তেমন কোনো বিশেষ প্রতিক্রিয়া দেখা গেল না। নীরবতায় পার হলো বেশ কিছু মুহূর্ত। এরপর সবাইকে অবাকের সর্বোচ্চ চূড়ায় বসিয়ে আমিন সাহেব বলতে লাগলো ভীষণ আবেগঘন কথা। তার কথা শুরু হলো নিজের জীবন থেকে, শেষ হলো নিজের সকল অন্যের স্বীকারোক্তি দিয়ে। তার কথা সারমর্ম এই যে সে তাহিরা, বিভা, শ্রুতি, হামিম, নিজের মা সকলের সাথে ভীষণ অন্যায় করেছে। হাসিনার ঘরের ছেলেদের নিজের ছেলের মতো ভেবে আরও বেশি ভুল করেছে, ঘোর অন্যায় করেছে। আমিন সাহেবের কথার মাধ্যমে প্রকাশ পেল তার অভ্যন্তরীণ যন্ত্রণা এবং অপরাধ বোধ। অস্বস্তিকে দূরে ঠেলে নিজের মনের সকল কথা প্রকাশ করে নিজেকে হালকা করল সে। বিভা শ্রুতির নির্লিপ্ত মুখে চেয়ে রইল তার দিকে। আমিন সাহেব জানেন কেউ তাকে মূল্য দিবে না, তাই সে আশা না করেই তিনি নিজের মনের সকল কথা উগরে দিতে চাইল। এতে অন্তত নিজেকে হালকা করে বাসায় ফেরা যাবে, নয়তো এত এত দোষ, অপরাধ, অন্যায় স্মৃতির যন্ত্রণায় হয়তো তাকে আর খুঁজে পাওয়া যাবে না। আমিন সাহেব ভাবল পরে যা হবে দেখা যাবে, এই মুহূর্তে তার মন হালকা করা জরুরি। ধীরভাবে বলল, আমি বুঝতে পারছি যে এই সময় এসে এসব কথা তোমাদের কাছে নিছকই হাস্যকর লাগছে, লাগাও স্বাভাবিক। তবে আজ আমি নিজের কাছেই হেরে যাওয়া এক ব্যর্থ মানুষ। আমি এখন প্রতিনিয়ত নিজের অপরাধ বোধে ভুগি। নিজের অন্যায়গুলো প্রতি মুহূর্তে ভেসে ওঠে চোখের সামনে, কিন্তু কিছু করতে পারি না। আসলে কাজই করেছে এমন, তার শাস্তিই দিচ্ছে আল্লাহ।
নিজের প্রতি নিজেই তাচ্ছিল্য করে উঠল আমিন সাহেব। দীর্ঘশ্বাস ছেড়ে বলতে লাগলো, হ্যাঁ, জীবনের এই পর্যায়ে এসে খুব আফসোস হচ্ছে। মনে হচ্ছে এতদিন মরিচিকার পেছনে ছুটে নিজের সুখে মোড়ানো জীবনকে আমি পায়ে পিষেছি। আমার ভরা সংসারকে ভরাডুবি করেছি। এসব ভাবলেই বুকে যন্ত্রণা হয় ভীষণ। নিজের গায়ে থুতু ছোটাতে ইচ্ছা করে। গুমড়ে গুমড়ে মরি, তবে সেসব কাউকে বলতে পারি না। তাই লাজ লজ্জার কথা ভুলে এসেছি তোমাদের কাছে ক্ষমা চাইতে। বিভা মা, শ্রুতি মা, আমাকে ক্ষমা করো তোমরা। জীবনে যা করেছি তা হয়তো ক্ষমার যোগ্য নয়, তবুও। আর কিছু বলার আছে আপনার? বিভা ঠান্ডা গলায় শুধালো। আমিন সাহেব মনে দুর্বলতা আর প্রকাশ করলো না, বলল, বিভা তুই? আর কিছু বলার আছে? আমিন সাহেব মাথা নিচু করে বলল, নেই। ঠিক আছে, টেবিলে খাবার দিচ্ছি আমি, খাবার খেয়ে চলে যান তাহলে। স্বাভাবিকভাবে বলল বিভা। আমিন সাহেব চোখ তুলে তাকালো। অপমানজনক একটা কথা কত সুন্দর করেই না বলে দিল তার বড় মেয়ে। অবশ্য সেও তো বলতো, বিভাকে বলতো, শ্রুতিকে বলতো, তাহিরাকে বলতো। তাহিরাকে শাহিনার সাথে তুলনা করে পৈশাচিক আনন্দ পেত। আমিন সাহেব তো সম্মান পাওয়ার মতো কোনো কাজ করেনি, কারোর সাথেই করেনি। তাহলে আজ এসব ভাবছে কেন? তার মাথাটা নিচু হয়ে গেল আপনা আপনি। শ্রুতি মাথা নিচু করে আছে। আজ আমিন শিকদারকে দেখে তার রাগ লাগছে না, অসহ্যও লাগছে না, বরং অন্যরকম এক খুশি লাগছে। আমিন শিকদারের অনুশোচনায় তৃপ্তি পাচ্ছে সে। নিজের মৃত মায়ের কথা ভেবে তৃপ্তিতে বুক ভেড়ে উঠছে। মনে হচ্ছে এই তো তার মায়ের বিচার হলো, প্রকৃতি বিচার করলো। আমিন শিকদারের নিঃস্ব হয়ে যাওয়ার চেয়ে বড় বিচার আর কি হতে পারে? তাও যেন মনটা শান্ত হচ্ছে না। আমিন শিকদারের চোখের ভাষা পানি মানতে কষ্ট হচ্ছে। মনে হচ্ছে তার বাবা এমন না হলেও তো পারত, এত অন্যায় না করলেও তো পারত। তাহলে নিশ্চয়ই আজ ছেলে মেয়েদের সামনে মাথা নিচু করে থাকতে হতো না। বিভা ভীষণ নির্লিপ্ত ভঙ্গিতে রান্নাঘর থেকে একটা বোল এনে টেবিলে রাখলো। আমিন সাহেব উঠে দাঁড়ালো, ভীষণ অসহায় হয়ে বলল, আমি কিছু খাবো না, আমি চলে যাচ্ছি। এমন কথায় শ্রুতির বুকটা ধক করে উঠল। সে অনুভব করলো এতকাল যাবৎ যে বাবাকে সে ঘৃণা করে এসেছে, আজ তার জন্য চোখ ভরে উঠছে। বিভা তখনও নিশ্চুপ নির্বিকার, তার কোনো হেলদোল নেই। আমিন সাহেব মাহাতিমকে দেখে বলল, আমি একটু কোলে নেই আমার নানা ভাইকে। বিভা হাসলো, সামান্য বলল, ও আপনার কোনো নানা ভাই নয় আমিন শিকদার। ও আপনার জন্য জাস্ট সাধারণ একটা বাচ্চা, আর ওর সাথে আপনার কোনো লেনদেন নেই। তাই কোলে না নিলেই খুশি হব। এমন কথার উত্তর কি দিতে হয় তা আমিন শিকদারের জানা নেই। তার বড় মেয়ের এমন কাঠিন্য নিজেকে অনেক তুচ্ছ কেউ মনে হচ্ছে। এতই তুচ্ছ যে নিজের নাতিকে কোলে নেওয়ার অধিকারও তার নেই। নিজের প্রতি নিজের ভীষণ হাসি পাচ্ছে আজ। আমিন সাহেব ভাবলেন চলে যাবেন, তাই কৃত্রিম হাসি মুখে নিম্ন স্বরে বলল, ঠিক আছে, তোমাদের আর বিরক্ত করছি না, চলে যাচ্ছি আমি। আমিন সাহেবের চোখে পড়ল হামিমকে। চলে যেতে নিয়েও গেলেন না। গত 2-1 মাসে অনেক কিছুই শুনেছিল সে। বিবাহ, সন্তান হওয়া, হামিমের অপারেশন হওয়া, তবুও চক্ষু লজ্জায় আসতে পারেনি। আমিন সাহেব ভীষণ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলো নিজের ছেলেকে। এই তো তার ছেলে হামিম। সেই হামিম তার জন্মের পর সে কোলে নিলেও, আদর করলেও তেমনভাবে কাছে টানেনি কখনো। তাহিরার মৃত্যু, শাহিনাকে বিয়ে, সবকিছু ঝামেলায় ছেলেকে ভুলেই গেছিল সে। আর যখন 1 বছর বাদে সে নিশ্চিত হলো তার ছেলের শারীরিক প্রতিবন্ধী, পায়ের সমস্যা, হাঁটতে পারবে না, তখন যেন আরও ভালোভাবে মন উঠে গেল ছেলের উপর থেকে। তার উপর তখন সে সদ্য দ্বিতীয় বিবাহ করেছে। স্নেহপূর্ণ কণ্ঠে হাত বাড়িয়ে আমিন ডাকলো, আমি এদিকে এসো। হামিম গোল গোল চোখে চেয়ে রইল। আমিন সাহেব আবারও ডাকলো, আমি এদিকে আসো, মাথায় একটু হাত বুলিয়ে দিই। হামিম গেল না। সে পার্থিব আর মাহাতিরের মাঝে ছিল। দুহাত দিয়ে মাহাতির এবং পার্থিবের এক বাহু করে 2 বাহু টেনে ধরল। 2 হাতের আড়ালে নিজেকে লুকাতে চাইল। যে কেউ দেখলেই বুঝবে যে হামিম আমিন শিকদারের কাছে যেতে ইচ্ছুক নয়। আমিন সাহেবও বুঝলো, তা দেখে হাঁপ ছাড়ল। এ সবই তো হওয়ার ছিল। সে নিজেই সবাইকে দূরে সরিয়েছে, তাহলে আজ তাদের সান্নিধ্য কেন চাইছে? আমিন সাহেব দরজার দিকে গেলে বিভা ডাকলো, দাঁড়ান আমিন শিকদার। আমিন ঘুরল। বিভা বলল, আপনার জন্য একটা জিনিস রেখে দিয়েছি, নিয়ে যান। বলেই বিভা নিজের ঘরে চলে গেল। বিভা ফিরে এলো কিছুক্ষণ পরে, হাতে ছোট একটা শপিং ব্যাগ। বিভা বাড়িয়ে দিল আমিন শিকদারের দিকে, হাসি মুখে বলল, এই নিন আপনার জন্য সামান্য উপহার। অনেকদিন যাবত রেখে দিয়েছিলাম নিজের কাছে। আমি জানতাম এমন একদিন অবশ্যই আসবে, আজ এসেছে, আপনি নিয়ে যান। কি আছে এতে? আপনার জন্য তেমন বিশেষ কিছু নয়, আমার মায়ের ডায়েরির কিছু পাতা। আমিন সাহেবের দৃষ্টি বুঝে বিভা নিজেই বলল, আমার মায়ের ডায়েরি আমার জন্য ভীষণ মূল্যবান।
ডায়েরি ভর্তি আছে আমার মায়ের মূল্যবান অনুভূতি। সেই মূল্যবান অনুভূতির মধ্যে আপনার জন্য লেখা অনুভূতি পড়তে আমার ভালো লাগে না আমিন শিকদার, তাই সেই পেজ আমি ছিঁড়ে ফেলেছি, ছিঁড়ে রেখে দিয়েছি। আজ মনে হচ্ছে এই পাতাগুলো আপনাকে দেয়া ঠিক সময় তাই দিচ্ছে, নিয়ে যান। আমিন শিকদার হাত বাড়িয়ে নিল। এত কিছুর মাঝে বারবার বিভার বলা আমিন শিকদার সম্বোধনে ভেতরটা দুমড়ে মুচড়ে গেল। আব্বু ডাক শোনার জন্য ভেতরটা হাহাকারে ছেয়ে গেল। ছোটবেলায় কত সুন্দর করেই না ডাকতো দুজনে। নিশ্চুমে চলে যেতে নিয়েও গেল না সে। মলিন কণ্ঠে বলল, বাবা হিসেবে শেষ একটা আবদার করি, আমাকে একবার আব্বু বলে ডাকবি তোরা। বিভা যেন বুঝেনি এমন ভাবে বলল, কাকে ডাকতে বলছেন? আমাকে? শ্রুতিকে? হামিমকে? আমিন সাহেব পলক ফেলতে লাগলো। বিভা রহস্য করে বলল, আমাদের তো বাবা নেই আমিন শিকদার, তাহলে বাবা ডাকবো কাকে? আমাদের বাবা নেই। এক রাতে আমি, শ্রুতি, আম্মু আমরা সবাই মিলে আমাদের বাবাকে খুন করে ফেলেছি। তারপর তাকে দাফনও দিয়ে দিয়েছি রাতের অন্ধকারে। বাবা মারা গেছে অনেক বছর হয়। আমরা সত্যিটা মেনে নিয়েছি, আপনিও মেনে নিন। আর ওই যে দেখেন হামিম আপনার থেকে লুকাতে চাইছে। হামিমও আপনাকে বাবা বলে ডাকবে না, কারণ ওর দুনিয়া জুড়ে কোথাও আপনি নেই আমিন শিকদার, আমি থাকতে দেইনি। দীর্ঘকণ্ঠে নিজের কথা শেষ করলো বিভা। আমিন শিকদার চারপাশ ভুলে নিজের মেয়ের কথা শুনল। কেমন ভয়ঙ্করভাবে দীর্ঘকণ্ঠে কথাগুলো বলছে বিভা। কণ্ঠে নিস্তব্ধতার সাথে যেন ঘৃণা ঝরে পড়ছে। এমনভাবে বলছে যেন সত্যি সত্যি সে আমিন শিকদারকে নিজের হাতে খুন করেছে। হ্যাঁ, খুন তো করেছেই, বাস্তবিকভাবে না হলে অদৃশ্যভাবে। বিভা তাচ্ছিল্য হাসল নিজের বাবার নিচু মাথা, মলিন অসহায় মুখ দেখে। ধীরকণ্ঠে কিছুটা উপহাস মিলিয়ে শুধালো, আজ খুব বাবা ডাক শুনতে ইচ্ছা করছে। এইবার আমিন শিকদারের চোখ গলিয়ে পড়ে গেল উত্তপ্ত এক অশ্রুকণা। বিভা এগিয়ে গিয়ে হাত টেনে আনলো শ্রুতির, বলতে লাগলো, দেখেন তো চেনেন কিনা আপনার ছোট মেয়ে শ্রুতি। চিনতে পারছেন আমিন শিকদার? ছোট থাকতে আপনার পেছন পেছন ঘুরতো, আপনার পাঞ্জাবি জামা সব ধরে টানাটানি করতো কোলে ওঠার জন্য। দিনে 24 ঘন্টায় 24,000 বার আব্বু আব্বু করার জন্য আমি নিজে ওকে একদিন খুব ধমকেছিলাম বিরক্তিতে। ও আপনার একটু ভালোবাসা আদর চাইতো, কিন্তু কই, আপনি তো করেননি। আপনার চোখে ছিল খুব তুচ্ছ একটা বস্তুর মতো, কারণ ও মেয়ে, তার উপর দ্বিতীয় মেয়ে, আবার কালো। কালো রং তো আপনার চোখের বিষ। এ কারণেই তো এত কিছুর পরেও ওর দিকে আপনি ফিরেও তাকাননি। সব সময় ব্যস্ততা দেখাতেন, আমাকে সামলাতে বলতেন ওকে। ঠিক বললাম না? মনে পড়ে সব? বিভা হেসে ফেললো নিজের কথায়, বলতে লাগলো, কত বছর পেরিয়ে গেছে, অথচ আজও দেখুন শ্রুতি নিজেকে সামলাতে পারে না। এই দেখুন ওর চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। দেখুন কেন পড়ছে বলুন তো? আপনার জন্য, আপনার কষ্ট দেখে। ও সব সময় চাইতো একটা সুন্দর পরিবার, যেখানে ও সবাইকে ভালোবাসবে, সবাই ওকে ভালোবাসবে। তাই তো ছোট থেকে এমন অবুঝ ছিল। ধীরে ধীরে বড় হয়ে যখন বুঝলো এসব কিছু হবে না, তখন থেকে নিজের মধ্যে কঠিন হতে চাইল, কিন্তু পারল না, সেই দুর্বলই রয়ে গেল। আপনার ওপর রাগ, ঘৃণা, বিরক্তি থেকে একটু চিৎকার চেঁচামেচি করতো, এই যা। কিন্তু ওপরে হাজার শক্ত থাকলেও ভেতরে ছিল শুধুই দুর্বলতা। তাই তো এখন আপনার জন্য ওর চোখে পানি, কিন্তু ওর দুর্বলতা আপনি কখনো দেখেননি আমির শিকদার। সারা জীবন শুধু ওকে খারাপ কথা শুনিয়েছেন, ওকে হারাতে চেয়েছেন। ও মায়ের কথা শুনলে কাঁদে, এ কারণে আপনি ওর সাথে না পারলে সব সময় নিজের মৃত স্ত্রীকে টেনে এনেছেন, নিজের মেয়েকে নিজের প্রতিদ্বন্দ্বী ভেবেছেন। আমার কথা, হামিমের কথা না হয় বাদই দিলাম। এত সব কিছুর পরে আপু ডাক শুনতে চাওয়া আমার কাছে নিজেকে কোনো মজার কথা ছাড়া আর কিছুই মনে হচ্ছে না। আমিন শিকদার লক্ষ্য করলেন তার শরীর কাঁপছে। এতদিন নিজের মধ্যে অনুশোচনা থাকলেও নিজের মেয়ের মুখ থেকে আসে এমন কঠিন কথা তাকে ভেতর থেকে নাড়িয়ে দিচ্ছে। ভেতরের সবকিছু যেন ভীষণ আওয়াজ তুলে ভেঙে পড়ছে। বিভা ভীষণ ক্লান্ত গলায় বলল, আমরা আপনাকে বাবা ডাকবো না আমির শিকদার, কখনো কোনো দিনও ডাকবো না। আমার শ্বশুর আছে যাকে আমি আব্বা বলি, সে আমাকে ভীষণ স্নেহ করে। শ্রুতির শ্বশুরও ওকে নিজের মেয়ের মতো আদর করে। বাবা যেমন তার আদরের কন্যাকে চোখে হারায়, ঠিক সেইভাবে শ্রুতিকেও আঙ্কেল চোখে হারায়। শ্রুতি ভীষণ সুন্দর করে বাবা বলে ডাকে তাকে। শুধু এখানেই থেমে নেই, সৃষ্টিকর্তাও হয়তো আমাদের বাবার অভাব বুঝেছিল, তাই তো আমার কোলে জুড়ে আমাকে একটা বাবা দিয়েছে। আমাদের অনেক বাবা আছে আমির শিকদার, এত এত ভাবার ভিড়ে কোথাও আপনি নেই। আমাদের আপনাকে চাই না, একটুও চাই না।
আমিন শিকদার নিজের মেয়ের দিকে চেয়ে রইলেন। বিভার কাপা ঠোঁটের কথা, চোখ থেকে পড়া বড় বড় অশ্রুকণা দেখে মনে হলো এ দুনিয়ায় তার থেকে নিকৃষ্ট কোনো মানুষ নেই, হতে পারে না। বিভা আবারও বলতে শুরু করলো। আমরা আপনাকে ছাড়া অনেক ভালো আছি আমিন শিকদার, অনেক ভালো আছি। আমাদের যখন আপনাদের সবচেয়ে প্রয়োজন ছিল তখন আমরা আপনাকে পাইনি। এখন আল্লাহ আমাদের অনেক ভালো রেখেছে। তবে আমরা ভালো থাকলেও ভালো ছিল না আমাদের মা। আজ আপনাকে দেখে আমার একটু খারাপ লাগছে না, বিশ্বাস করুন। কারণ আমার মা যত কষ্ট যন্ত্রণা সহ্য করে এই দুনিয়া ত্যাগ করেছে তার একাংশও আপনি এখনো অনুভব করেননি। আমি এখনো চোখ বন্ধ করলে আমার মায়ের চিৎকার শুনি। হাহাকার ভরা মুখ ভেসে ওঠে চোখের সামনে। তার দিনগুলো যেমন যন্ত্রণাময়, দুর্বিষহ কাটত, তা যদি আপনি জানতেন তবে আমি খুশি আমার মা মরে যাওয়াতে। এমনিতেও বেঁচে থেকে আপনার দ্বিতীয় সংসার দেখে আমার মা মরে যেত নিঃসন্দেহে। তার থেকে ভালো আল্লাহ নিয়ে গেছেন, ভালোই করেছে। আমি আসলে এইভাবে খুশি যে আমার মায়ের মৃত্যুর উসিলাও আপনি নন। বিভা থামলো, নিজের ছেলেকে এনে তুলে দিল আমিন সাহেবের কোলে, বলল, এত অনুরোধের মাঝে এই অনুরোধটা রাখলাম শুধু, তবে প্রথম এবং শেষ বারের মতো। আমিন শিকদার দুহাত নিজের নাতিকে আদর করলো, কপালে চুমু খেলো, মাথায় হাত বুলালো। নিষ্পাপ মুখটা দেখে তার চোখ ভরে উঠল, দু চোখ বেয়ে পানি একাই গড়িয়ে পড়তে লাগলো। বিভা নিয়ে নিল নিজের ছেলেকে, বলল, আপনাকে কখনো অভিশাপ দেইনি, সবসময় চেয়েছি ভালো থাকুন, আজও চাইছি আপনি ভালো থাকুন, অনেক ভালো থাকুন। পৃথিবীর সব সুখ খুশি আপনার হোক, আপনার মনের শান্তির জন্য বলছি। আমরা কেউ আপনার উপর রেগে নেই, ক্ষমা করে দিয়েছে অনেক আগেই। ভালো থাকবেন আপনি, নিজের স্ত্রী 3 ছেলেকে নিয়ে অনেক ভালো থাকবেন। বিভার চোখে পানি নেই, স্বাভাবিক মুখ নরম গলায় শেষ করলো নিজের কথা। আমিন সাহেব শ্রুতির দিকে তাকালো, সাথে সাথে শ্রুতি চোখ নামিয়ে নিল, গালে এখনো পানির ছাপ। আমিন সাহেব সময় নষ্ট করলো না, নিজের স্ত্রীর মৃত অনুভূতি নিয়ে উদ্যত হলো চলে যেতে। যেতে যেতে ভাবলো আগে সে এবং সবাই বলতো তার ছোট মেয়ে ভীষণ কঠিন, এর কারণ শ্রুতির ব্যবহার। তবে আজ সে বুঝতে পারলো শ্রুতি আসলে ভীষণ দুর্বল। অন্যদিকে বিভা ভীষণ কঠোর একজন মেয়ে, মুখে কঠিন কঠিন কথা, চিৎকার করলেই কেউ আসলে কঠিন মনের হয় না যদি না তার মন কঠিন হয়। তার বড় মেয়ে ভীষণ কঠিন, তার নীরব আচরণই যেন তার কাঠিন্যকে আরো গাঢ় করে তোলে। সিঁড়ি দিয়ে নামছে আমিন শিকদার, বিভার বলা শেষ কথাগুলো কানে বাজছে, নির্মম হলেও বাস্তব। বিভার বলা একটি দোয়াও আর কাজে আসবে না, কখনো না। সে আর সুখী হবে না, হতে পারবে না। সে জানে তার বাকি জীবন যাবে এই নিদারুণ অনুশোচনা, যন্ত্রণা, হাহাকারে। বাসার নিচে নামতেই আবারও 3 ছেলে মেয়ের মুখ ভেসে উঠল। ইচ্ছা করলো বিভার মাথায় হাত বুলিয়ে দিতে, শ্রুতির চোখের পানি মুছিয়ে দিতে, হামিমকে কোলে নিয়ে কিছুক্ষণ গল্প করতে, কিন্তু কিছুই সম্ভব নয়, কখনো সম্ভব নয়। আচ্ছা, সে পিতা হয়ে ওদের সাথে এমন কিভাবে করেছে? সে তো ওদের জন্মদাতা, সে কি পারত না সারাটা জীবন ওদের ভরসার স্থান হয়ে থাকতে? বিভার নির্নিমেষ দৃষ্টি অন্তরিক্ষে, উদাস মুখে চেয়ে আছে সে। জীবনের হিসাব নিকাশে সব কেমন গোলমাল পেকে যাচ্ছে। সে কি অন্যায় করল আমিন শিকদারের সাথে? একটা মানুষ নিজের ভুল বুঝলে উচিত তাকে ক্ষমা করে দেওয়া। বিভা দিল না কেন? এত পাষাণ সে কবে হলো? পাশেই কারোর উপস্থিতি বুঝলো, মাহাতির এসেছে। মাহাতির বিভার দিকে তাকালো, শান্ত কণ্ঠে বলল, মন খারাপ? না। মাহাতির জানে বিভার মন খারাপ, ভয়ঙ্কর মন খারাপ। সে বিভাকে নিজের দিকে ফিরালো, বলল, কষ্টকে চেপে রেখো না বিভা। বিভা মাহাতির এই কথার লুকানো অর্থ ধরে নিল। আস্তে করে এগিয়ে সে জড়িয়ে ধরে বুকে মাথা ঠেকিয়ে দিল। মাহাতির শক্ত করে আগলে নিল তাকে। মাহাতির জানে বিভা কাঁদছে। কান্নার প্রথম দিকে বিভা শান্ত থাকলেও ধীরে ধীরে তার শরীরে কাঁপন বৃদ্ধি পেল। মাহাতির ভীষণ যত্ন নিয়ে হাত বুলাতে লাগলো নিজের স্ত্রীর মাথায়। সাথে ভাবলো এই মেয়ে যেমন শান্ত, তার রাগ, অভিমান, কষ্ট সবই তেমন শান্ত। আমিন সাহেব বসে আছেন তাহিরা বেগমের ঘরে। ঘরের আবহে তেমন পরিবর্তন নেই, ধুলোয় নাক জ্বলে যাওয়ার মতো অবস্থা। তবু আমিন সাহেব আলাদা ধরনের আত্মিক প্রশান্তি পাচ্ছে। সেই প্রশান্তি থেকে এই রুমে বসে আছেন তিনি। গত কয়েককালের ঘটনা তার উপর কেমন প্রভাব ফেলছে তা বলা যাচ্ছে না। সে নির্বিকার। বিভার বলা সূক্ষ্ম তীরের মতো কথা, শ্রুতির মলিন মুখ, হামিমের দ্বিধাপূর্ণ দৃষ্টি, সব মিলিয়ে সে কেমন অনুভব করছে তা সে জানে না। আমিন সাহেবের মনে হলো মাহাতির পার্থিব তাদের চোখেও ছিল তার প্রতি অনীহা। কই সদ্য পরিচিত পার্থিবের চোখে মুখে যে বিনয় ঝরত, কাল তো সে বিনয় ছিল না। দৃষ্টিতে অবজ্ঞা, ঘৃণাই কিছুই ছিল না। কোথায় যেন ফাঁকা ফাঁকা। মাহাতিরকে নিয়ে সে আর কি ভাববে?
ছেলেটার সাথে তেমন পরিচয় নেই। পার্থিব শ্রুতির বিয়ে ঠিক করার সময় মনে হলো বিভাকে বিয়ে দেওয়া উচিত। তার কিছুদিন বাদেই হাসিনা প্রস্তাব নিয়ে এলেন। প্রস্তাবে নাকচ করার কোনো কারণ ছিল না, এক প্রকার অবহেলা করে ঠিক করে ফেললেন বড় কন্যার বিবাহ। বিবাহের পর থেকে সে যখন মাহাতিরকে দেখত সুযোগ খুঁজত ছোট করার। তবে আজ কেন মনে হচ্ছে সে নিজেই মাহাতিরের কাছে ছোট হয়ে গেছে। কোথাও কারো চোখে তার জন্য মায়া নেই, ভালোবাসা নেই, আকুলতা নেই। কেন নেই? থাকতে কি পারতো না? আমিন সাহেব ঘরের চারদিকে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে তাকালেন। তার তাকানো দেখে মনে হলো ঘরটায় হয়তো খণ্ড খণ্ড ভালোবাসার অংশ থাকলেও থাকতে পারে, কিন্তু নেই। আমিন সাহেব অজানা বুক ব্যথায় চেয়ারে বসতে পারলেন না, মেঝেতে বসলেন। তার হাতে ডায়েরির পাতাগুলো কোথাও থেকে শুরু করবে বুঝতে পারছে না। সে জানতো তাহিরা ব্যক্তিগত ডায়েরি আছে, তবে সে কারো ব্যক্তিগত ব্যাপারে নাক গলানো পছন্দ করতো না, বিধায় কখনো পড়ানো হয়নি। আমিন সাহেব অজানা এক ভয়ে পাতাগুলো পড়া শুরু করলো না। না, মন মানছে না, পড়া উচিত। তার মারা যাওয়ার আগে একটু পড়ে যাওয়া উচিত। আমিন সাহেব পড়া শুরু করলো। পাতা উল্টিয়ে উল্টিয়ে ভীষণ মনোযোগ নিয়ে পড়ছে সে। তার আর তাহিরা প্রেম জীবনের শুরু থেকে বিবাহ জীবনের সবকিছু পুঙ্খানুপুঙ্খ বর্ণনা করা। আমিন সাহেব তাহিরার কিশোরী হৃদয়ের অনুভূতি পড়তে শুরু করলো। পড়ার সময় মনে হলো সে সেই মুহূর্তে ফিরে গেছে। এই তো তাহিরা সদ্য কলেজে পা দেওয়া কিশোরী, আর সে অনার্স 3য় বর্ষের ছাত্র। দুজনের প্রেমের মুহূর্ত, ভালোবাসার কথা সব চোখের সামনে কানে বাজতে লাগলো। আমিন সাহেব অনেকদিন পর ভীষণ মনোযোগের সাথে কিছু পড়ছে। পড়তে পড়তে সে অনুভব করলো তার ভালোবাসার কাহিনী শেষ, আর নেই। তাহিরার স্বচ্ছ, সুন্দর, পবিত্র সব অনুভূতি শেষ। এরপর থেকে একটু একটু আমিন সাহেবের প্রতি আশা, নেতিবাচক চিন্তা, কথা, সন্দেহ লেখা। সে ভীষণ আফসোস করলো তাদের ভালোবাসার মুহূর্তে এত কম কেন লিখেছে তাহিরা। আর একটু লিখতে পারতো, তার তো পড়তে ভালো লাগছিল। তুমি এই রুমে কি করছো? শাহিনার কণ্ঠে চোখ তুলে তাকালো। তেমন বিশেষ কোনো প্রতিক্রিয়া নেই আমিন সাহেবের, সাধারণভাবে বলল, ভালো লাগছে না তাই বসে আছি। বসে আছো এই ধুলোর স্তূপে? হ্যাঁ, একটু একা থাকতে দিবে? স্বাভাবিক কণ্ঠস্বর। শাহিনা কিছু বলতে গিয়েও বলল না, চলে গেল সে। আমিন সাহেব থম ধরে পড়ে রইলেন। ফোনে অ্যালার্ম বাজলো। আমিন সাহেব তাকিয়ে দেখলেন রাত 11টা বাজে। এই সময় সে ওষুধ খায় 2টো, তবে এখন উঠতে ইচ্ছে করছে না। ওষুধ খেয়েই বা কী হবে? ওষুধ? আমিন সাহেবের মনে পড়লো তাহিরা ভীষণ যত্ন নিয়ে তাকে ওষুধ খাওয়াতো। তার ফোনে যে অ্যালার্ম বাজছে, এই বুদ্ধিটা তাহিরা ছিল। তাহিরা নিজেই নিজের ফোনে অ্যালার্ম দিয়ে রাখতো, কারণ সে নিজেও তো মানুষ, যদি ভুলে যায় তখন। তাহিরা চলে যাওয়ার পর থেকে আমিন শিকদার নিজেই নিজের কাজের দায়িত্ব তুলে নিয়েছে। আমিন সাহেব ফোন দেখলেন আবারও। সে এই ঘরে এসেছিল সন্ধ্যা 9টার আশেপাশে। এত তাড়াতাড়ি 2 ঘন্টা পার হয়ে গেল সে জানতেও পারল না। এতই মগ্ন ছিল বুঝি। আমিন সাহেব তার মনের সাহস সঞ্চার করলেন। নিজেকে নিয়ে ভালোবাসা পড়তে পারলে নিজেকে নিয়ে ঘৃণাও পড়তে পারা উচিত। দীর্ঘশ্বাস ছেড়ে সে পাতা উল্টিয়ে পড়া শুরু করলো। অনেক দিন যাবৎ ধরে আমিনের ব্যবহার পরিবর্তন লক্ষ্য করলেও তাকেও আমি সন্দেহ করতে ইচ্ছে হয়নি। মনে হয়েছে সবাই তো এক না, সবার ভালোবাসাও এক না। তাই হয়তো আমিন একটু অন্যরকম। আমিনের এই অন্যরকম স্বভাব নিয়ে আমি তাকে ভালোবেসেছি। নিজের মনকে মানানোর চেষ্টা করেছে যে আমিন ভালো, সে আমাকে ভালোবাসে। আমি তার 2 সন্তানের মা, আরেক সন্তানের মা হতে চলেছি। তার সন্তান আমার পেটে, তাহলে সে আমাকে ভালোবাসবে না কেন? কিন্তু আমি বুঝলাম ভালোবাসা ছাড়াও সন্তান পেটে থাকতে পারে। কাউকে উজাড় করে ভালোবাসা, খুব শাস্তি পেলাম আমি। আমিন সাহেব পাতা উল্টালো। নিজেকে ভীষণ নোংরা লাগে আজকাল। মনে হয় এই জগতে আমার থেকে তুচ্ছ আর কিছুই নেই। আয়নার সামনে নিজের চোখে চোখ মেলাতে পারি না। অসহ্য যন্ত্রণায় বুক ভরে ওঠে। বুকের ভেতরে হাতুড়ি পেটায় মতো যন্ত্রণা হয়। মনে হয় ভেতরটা কেউ খুবলে খাচ্ছে। আমিন কেন ওই মহিলাকে ভালোবাসলো? তার মধ্যে কি এমন ছিল? আমিন আমাকে বলতো, আমি তো তেমনই হয়ে যেতাম, তবুও তো আমাকে ভালোবাসতো। ও কি জানে না ওর এরকম ব্যবহার আমার মানতে কষ্ট হয়? আমি মরে যাই ভেতরে ভেতরে। সবাই আমাকে বলতো আমি ভীষণ ভাগ্যবান, কিন্তু আমার আজ সবাইকে চিৎকার করে বলতে ইচ্ছে করছে ওই মহিলাটাই ভীষণ ভাগ্যবান। তাই তো সে আমার স্বামীর ভালোবাসা পেল। হামিম পেটে 2 মাস থাকাকালীন
আমিনের সম্পর্কের কথা আমি জানি। আজ 5 মাস পার করলাম। গত 3 মাস যাবৎ ধরে আমি চেষ্টা করলাম আমিনের মন জুগিয়ে চলার, আমার মাঝে কিসের কমতি তা জানার, ও কিভাবে খুশি হবে তার খেয়াল শুরু থেকেই রেখেছি। তবে এখন আরো ভালো করে রাখার চেষ্টা করি, যদি অন্তত তার মন ফেরে। আজ দুপুরে পেটের ব্যথা বেড়েছিল ভীষণ, তবুও তার প্রিয় খাবার রান্না করেছি। ফোন করে বললাম বাসায় তাড়াতাড়ি ফিরতে। বিভা শ্রুতিকে নিজের হাতে খাইয়ে ঘুম পাড়ালাম। আমি অপেক্ষা করলাম ওর জন্য। আম্মা বলল আমিন আসবে না। আমি মানলাম না। যতই অন্য সম্পর্কে জড়াক, যতই যাই করুক, আমার ওপর নিশ্চয় ওর একটু মায়া আছে। সে আসবে, মায়া থেকে আসবে আমি জানি। আমি তার জন্য অপেক্ষা করলাম। 3টা থেকে 5টা বাজলো, ক্ষুধায় আমার পেট চো করতে সে তখন, তাও খেলাম না। সব সময় ওর সাথে বসে ওর প্রিয় খাবার খেয়েছি, তাই আজও একা খেতে মন সায় দিল না। ভীষণ মায়া হলো মানুষটার জন্য। অবশেষে আর না পেরে ফোন করলাম, বললাম আমার ওপর দয়া করে হলো রাতে আগে এসো কেমন। ভীষণ কষ্ট করে খাবারগুলো বানিয়েছি। শরীরটা ভালো যায় না আমিন, হতেও তো পারে আমি আর রাঁধলাম না তোমার জন্য, তাই আজ একটু আগে এসো, একসাথে বসে খাবো। তোমার জন্য অপেক্ষা করছি আমি। ফোন রাখার পর দেখি আম্মা আমার দিকে টলটলে চোখে তাকিয়ে আছে। সে আমাকে জড়িয়ে ধরে ভীষণ কাঁদলো, তবে আমি কাঁদলাম না। আমিন ঘরে এলো রাত 11:30টায়। এসেই ভীষণ ক্লান্ত হয়ে ঘুমালো। বুঝলাম খেয়ে এসেছে, আমি তখনও খাইনি। আমি ঘরে গিয়ে বিভা শ্রুতির কপালে চুমু খেয়ে শুয়ে পড়লাম, আর অনুভব করলাম আমার প্রতি দয়াটাও আমিনের বেঁচে নেই। এখন ওর জন্য আর কাঁদি না, 1000টা কষ্টেও কাঁদি না। আমি কাঁদলে আমার 2 মেয়েও আমার সাথে কাঁদে, ওদের চোখের পানি আমার সহ্য হয় না, বুকটা দুমড়ে মুচড়ে যায়। ছুটিটার পাগলামি ধীরে ধীরে কমে এসেছে। আগে কত পাগলামি করতো বাবাকে নিয়ে, কিন্তু এখন তো পাগলামি করে না। আর বিভা তো আমার বুঝদার মেয়ে। হে আল্লাহ, পৃথিবীর সব কান্না আমার হোক, তবু আমার সন্তানরা ভালো থাকুক, হাসি মুখে থাকুক, ওদের তুমি দেখে রেখো। আমিন সাহেব আর পড়তে পারলেন না। চোখের পানিতে লেখা দেখা যাচ্ছে না, থেকে থেকে কাঁদছেন তিনি। নিজের অন্যায়গুলো তাকে বাঁচতেও দিচ্ছে না, মরতেও দিচ্ছে না। কেমন ছটফট লাগছে। আমিন সাহেব ফুফিয়ে উঠল। তাহিরের একটা ছবি বের করে কান্নার মাঝেই বলতে লাগলো, আমার তোমাকে ভালোবাসা উচিত ছিল, অনেক ভালোবাসা উচিত ছিল। আমি তোমাকে ভালোবাসিনি তাহিরা, ভালোবাসলে এমন করতে পারতাম না। তার অস্বাভাবিক কান্নার আওয়াজে ঘর ভরে উঠল। 50 বছর বয়সী আমিন সাহেবের মনে হলো তার পুরো জীবনটাই সে মিথ্যা করে রেখেছে। আফসোসে তার দম বন্ধ হয়ে এলো। উঠে বসে নিজেকে শান্ত করতে চেষ্টা করলো। শ্বাসকষ্ট হচ্ছে, শ্বাস নেওয়া যাচ্ছে না। বেশ কিছুক্ষণ পর আমিন শিকদার শান্ত হলো, ঠায় পড়ে রইল মেঝেতে। আমিন সাহেবের হঠাৎ করে মনে হলো তার ভীষণ ক্ষুধা লেগেছে, তাহিরার হাতের রান্না খাওয়ার ক্ষুধা। সেদিনের পর আর তাহিরা তার জন্য কখনো রান্না করে বলেনি। আমি অপেক্ষা করছি, কেন আসেনি সেদিন সে? কেন আসলো না? সে আসলেই তো দুজন একসাথে বসে খাওয়া যেত। পঞ্চশর্ধ আমিন শিকদারের মনে হলো আল্লাহ যদি তাকে আরেকটা সুযোগ দিত, আরেকবার তাকে অতীতে নিয়ে যেত, তবে সে তাহিরাকে ভালোবাসত, ভীষণভাবে ভালোবেসে আগলে রাখত। আমিন সাহেব পড়বেন করেও কাগজগুলো উঠালো। বিভা কাগজগুলো ছিঁড়ে সাজিয়ে পিন করে দিয়েছে। এইসব কাগজগুলোতে আছে তাকে নিয়ে অনুভূতি। সে উল্টিয়ে একদম শেষ পাতায় গেল। মাঝেরগুলো পড়ার সাহস তার নেই, তবু উল্টানোর সময় মাঝের এক পৃষ্ঠার দেখতে পেল তাহিরার আফসোসের কথা। আফসোসের একটিতে লেখা তাদের পরিচয় 22 বছরের। আসলে কথাটা ভুল লিখেছে তাহিরা। তারা 3 বছর প্রেম করেছে, তাহলে তাদের পরিচয় ছিল 25 বছরের। আমিন সাহেব শেষ পৃষ্ঠায় গিয়ে থামলো, তবে সে শেষ পাতাও পড়ল না, শুধু চোখ বুলিয়ে নিচে তাকালো। দেখতে পেল তাকে নিয়ে সর্বশেষ অনুভূতি হিসেবে 2টো গানের লাইন লেখা। ঘর বাঁধিলাম প্রাণ বন্ধে, সে কত কথা ছিল মনে গো। দেখতে দেখতে পেরিয়ে গেছে 2 মাস। মাহাতিমের বয়স 6 মাসে পড়ল। বিবাহ এখন সম্পূর্ণ সুস্থ,
মন দিয়ে সংসার করছে সে। মাঝে মধ্যে ভাবলে নিজেই অবাক হয় যে এত সুন্দর জীবন তার, এত পরিপূর্ণ কারো জীবন হয় বুঝি? ওহ, সে পরিপূর্ণ নয়, তার জীবনেও কোনো না কোনো কমতি আছে, দুঃখ আছে, তার জীবনেও সুন্দরের মাঝে অসুন্দর বিষয় আছে। তবুও সে তা মনে রাখেনি, ভুলে গেছে। ভালো রেখে মন্দকে ধরে বসে থাকলে জীবন চলে না। জীবন তখনই সুন্দর যখন আমরা খারাপের মাঝেও ভালো খুঁজে খুশি থাকব। বিবাহ আছে, শুধু বিভা নয়, বিভা, মাহাতি, শ্রুতি, পার্থিব সবাই তাদের ছোট বড় দুঃখ ভুলে খুশিকে আপন করেছে বলেই ভালো আছে। জীবন যেমন সুখের তেমনি দুঃখের। শুধু সুখ নিয়ে থাকলেও যেমন চলে না, তেমনি শুধু দুঃখকে আপন করে নিলেও চলে না। বিভা তার 6 মাসের বাচ্চাকে তৈরি করিয়ে বিছানায় শুয়ে দিল। এরপর হাত ছেড়ে মাহাতিরের দিকে তাকালো। মাহাতিরও চোখে হাসলো। বিভা তার বাচ্চার দিকে তাকিয়ে নিজেই ঘাবড়ে গেল। মাহাতিমকে তুলে মাথায় সামান্য থুতু ছেটালো। আম্মা বলেছে কেউ মাহাতিমের প্রশংসা করলে এভাবে থুতু ছেটাতে, এতে নাকি নজর লাগবে না। সাথে মনে মনে মাশাল্লাহ বলা তো আছেই। বিভা যতই শিক্ষিত হোক না কেন, ছেলের বেলায় সে সকল কুসংস্কার মানতে রাজি। তাই তো এখন নিজের ছেলের ওপর নিজেই মুগ্ধ হয়ে থুতু ছিটিয়ে দিল। মনে মনে মাশাল্লাহ বলতেও ভুলল না। ছেলেকে লক্ষ্য করে খুঁটিয়ে খুঁটিয়ে দেখলো যে কোনো সমস্যা আছে কিনা। তবে মাহাতিমকে দেখা বলতে সে শুধু পেল ভাল্লুকের জ্যাকেট, পরিহিত জ্যাকেটের ভেতর ছোট্ট একটা টলটলে মুখ। যে মুখের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো চোখজোড়া। চোখজোড়া যেন মাহাতিরের কার্বন কপি। দু বাপ বেটা চোখের মায়ায় ফেলে তাকে মারতে চায় নাকি ভেবেই মুখ সামান্য কুঁচকে নিল বিভা। বিভা নিজের ছেলেকে শুয়ে দিল। বিভাকে অবাক করে দিয়ে আজ তার ছেলে তেমন কাঁদল না। রেডি করানোর বেলায় যাও একটু কেঁদেছিল, মাহাতির সামলে নিয়েছে। তার ছেলে কি বুঝতে পেরেছে নাকি যে তারা ঘুরতে যাবে? বিভা ব্যগ্র কণ্ঠে বলল, আমি রেডি হতে চলে গেলাম, বাবুকে দেখেন। বিভা, মাহাতিমকে তো রেডি করালে, মাহাতিমের আব্বুকে কে রেডি করাবে? বিভা মুখ কুচকে তাকালো। এই লোক জীবনে ভালো হবে না। মাহাতির বিভার প্রতিক্রিয়া ধার ধারল না। হাত বাড়িয়ে গম্ভীর মুখে বলল, ঠিক করে দাও। বিভা এগিয়ে গিয়ে পাঞ্জাবির হাতা গুটিয়ে দিল। কোনোই পর্যন্ত বলল, এবার যাই। পারফিউম লাগিয়ে দাও। বিভা তাও করলো, বলল, এবার। হুম, চুলগুলো ছেড়ে দাও। বিভা হাত বাড়িয়ে চুলগুলো এলোমেলো করে দিল। প্রফুল্ল কণ্ঠে বলল, আপনি এভাবেই সুন্দর। মাহাতিম গম্ভীর মুখে বলল, ঠিক আছে, মাহাতিমকে রেডি করে যেভাবে চুমু খেলে সেভাবে আমাকেও চুমু খাও। বিভা চোখ পাকিয়ে তাকিয়ে রইল। মাহাতির শান্ত কণ্ঠে বলল, এই যে প্রমাণ, তুমি যে আমাকে ভালোবাসো না সেটা বুঝতে পারলাম তো, প্রমাণ পেলে? শ্রুতি সুন্দর একটি শাড়ি পরে তৈরি হয়ে নিল। আয়নায় নিজের মুখ দেখতেই আপনা আপনি মুখটাকে কুঁচকে গেল তার। টকটকে লিপস্টিকে মোটেও ভালো লাগছে না তাকে। হাতের এক ঘষায় মুছে ফেলল ঠোঁটের রং। পার্থিব বলল, এটা কি করলেন আপনি? আমাকে ভালো দেখাচ্ছে না, তাই মুছে ফেলেছি। পার্থিব নিজের পাঞ্জাবির পকেট থেকে রুমাল বের করলো। ধীরে সুস্থে মুছেছিল হাতের রং। বলল, আপনি অযথাই বিরক্ত হচ্ছেন। কে বলেছে আপনাকে ভালো লাগছিল না? পার্থিবের শ্রুতিকে সব সময়ই ভালো লাগে। শ্রুতি মলিন কণ্ঠে বলল, আমি লিপস্টিক লাগাবো না। ওকে, লাগাতে হবে না। আর এমনিতেও লিপস্টিকের টেস্ট আমি পছন্দ করি না। শ্রুতি চোখ গরম করে তার হাতে থাকা পাউডারের বক্স দিয়ে বাড়ি দিল পার্থিবের মাথায়। ধমকে বলল, অসভ্য কথা ছেড়ে আমাকে তৈরি হতে সাহায্য করুন। পার্থিব সামনে থেকে লিপগ্লোস তুলে নিল। বলল, এটা লাগাতে পারেন। শ্রুতি বিনা বাক্যে মেনে নিল। শ্রুতি সম্পূর্ণ তৈরি হয়ে নিতে পার্থিব পেছন থেকে শ্রুতিকে জড়িয়ে ধরে বলল, আপনাকে মাহাথির ভাইয়ার দেয়া পোশাককে কিন্তু দারুণ মানিয়েছে। একদম পারফেক্ট মাহাথির ভাইয়ার শালি লাগছে। বলেই গভীরভাবে চুমু খেল পার্থিব। পার্থিবের এমন কাণ্ডে শ্রুতি হড়মড় করে সরে গিয়ে রাগে চোখে তাকালো। পার্থিব হেসে দিয়ে বলল, এই পার্থিবের বউ লাগছে। জীবনের একঘেয়েমি, ক্লান্তি, নির্জীবতা বিলীন হয় প্রাকৃতিক সৌন্দর্যের সান্নিধ্যে এলে। তাই তো জীবনের মলিন পাতা উল্টিয়ে সতেজ পাতা খুলতে সবাই চলে এসেছে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা একটি পার্কে। চারদিকে শুধু সবুজ আর সবুজ সৌন্দর্যে ভরা। জায়গায় জায়গায় দেখা যাচ্ছে সিমেন্টে তৈরি বসার জায়গা। তবে কোনো কৃত্রিমতায় গেল না তারা। সবাই মিলে চলে গেল গাছের নিচে। আজ বিকেল থেকেই তারা ঘোরাঘুরি করে কাটিয়েছে।
প্রথমে বাচ্চাদের পার্কে গেল, উদ্দেশ্য ছিল হামিমকে খুশি করা। হামিম সেখানের প্রতিটা খেলনায় উঠল ভীষণ উৎসাহ উৎফুল্ল হয়ে। এক একটা জিনিসে ওঠে আর তার হাসি মুখের উজ্জ্বলতা আরও বৃদ্ধি পায়। হাসি যেন সরেই না মুখ থেকে। তাই তো দোলনা, হাঁস কিছুই বাদ যায়নি। সবাই মিলে নৌকাতেও ঘুরেছে। সবশেষে কৃত্রিমতার আনন্দ নিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে এসেছে সতেজ জায়গায়, বসেছে গাছের নিচে। প্রাকৃতিক সতেজতার সাথে নিজেদেরও সতেজ করে তুলছে তারা। পার্থিব হামিমের দিকে তাকিয়ে বলল, কি ছোট ভাই, কেমন দিন কাটলো? অনেক সুন্দর, আমি অনেক খুশি। মাহাতির বলল, আমি কিন্তু কথা রেখেছি, বলেছিলাম নড়চড় হাতিতে ওঠাবো, উঠেছি কিন্তু। হামিম দৌড়ে এসে গলা জড়িয়ে ধরল মাহাতিরের, গালে চুমু খেয়ে বলল। থ্যাংক ইউ বড় ভাইয়া। পার্থিব ভুরু কুচকে বলল, আমার থ্যাংক ইউ কোথায়? আমি যে নড়চড় করা ক্যাকটাস গাছ কিনে দিলাম। হামিমের মনে হতেই সে দৌড়ে দূরে থাকা কিছু ব্যাগের কাছে গেল। ব্যাগ থেকে ক্যাকটাস বের করে আবৃত্তি করলো। কাঠবিড়ালি পান্তা তুমি খাও, মুড়ি খাও, ডাল ভাত খাও, ছবি আঁকতে পারো? নিজের মতো কিছু আজগুবি প্রশ্ন করলো হামিম। সে থামার সাথে সাথে ক্যাকটাস গাছটি তার মতো করেই বলতে শুরু করলো। হামিম চোখ বড় বড় করে ফেলল। কেনার পর থেকে সে এই গাছের সাথে কথা বলছে, তবুও তার মুখের উৎফুল্লতা দেখে মনে হলো এইবার জন্য সে প্রথম শুনল ক্যাকটাসের কথা। লাফিয়ে উঠল, দৌড়ে এসে বলল, কাঠবিড়ালি চেয়েছিলাম, টাকা গাছ চাইনি। পার্থিব হতাশ হলো। হামিমের দৌড় দেখে সে ভেবেছিল দৌড়ে এসে তাকে থ্যাংক ইউ দেবে। পার্থিবের প্রতিক্রিয়া দেখে শ্রুতি, বিভা দুজনেই হেসে ফেলল। এরপর সবাই বসে বিশ্রাম নিতে লাগলো কিছুক্ষণ। হামিম যেখানে যায় তার ক্যানভাস রং নিয়ে যায়, আজও ব্যতিক্রম নয়। তাই তো সে তার মাঝারি ধরনের ছোট ক্যানভাস নিয়ে বসে গেছে ড্রয়িং করতে। দূরে বসে প্রকৃতির সৌন্দর্য নিবদ্ধ করতে ব্যস্ত সে। শ্রুতি মোটাসোটা একটা গাছের সাথে গা হেলিয়ে দিয়ে আছে, দৃষ্টি জ্যোৎস্নার আলো সৃষ্টিকারী উৎসের দিকে। তবে তার দিকে যে তার থেকেও ভীষণ গভীর চোখে কেউ তাকিয়ে আছে সে খেয়াল তার নেই। সে ব্যস্ত নিজের কাজে। পার্থিব শ্রুতির হাসি মুখের দিকে চেয়েছিল, অমনি শ্রুতি বলে উঠল, আমার উপর থেকে যদি কখনো আপনার মন উঠে যায় তখন কি হবে? পার্থিব কপালে ভাঁজ ফেলল। এত সুন্দর একটা মুহূর্তে এই কথার খুব দরকার ছিল। আবার ভালোও লাগলো শ্রুতির কথায়। মেয়েটা সবসময় তাকে হারানোর ভয় পায়। পার্থিব বলল, উঠবে না? কেন উঠবে না? উঠতেও তো পারে, তাই না? ভালোবেসে ফেললে মন ওঠানো ভীষণ কঠিন শ্রুতি। মোটেও ঠিক নয়। মন উঠানো তেমন কোনো কঠিন কাজ নয় পার্থিব। এই পৃথিবীতে সব সম্ভব। আর আমিও তেমন বিশেষ কেউ নই। আমার ব্যবহারও ভালো না, শুধু রাগ করি, চিৎকার করি, ধমকে উঠি। আপনার তো খারাপ লাগে, আমি জানি। পার্থিব হেসে ফেলল, বলল, আপনার মনে হয় আমি আপনার ব্যবহারে কষ্ট পাই? পান না? জি না মহারানী, মোটেও কষ্ট পাই না আমি। বরং আপনি এমন ব্যবহার না করলে আমার সন্দেহ হয় যে আপনি আসলেই শ্রুতি তো, আমার শ্রুতি তো। কারণ পার্থিব তার শ্রুতির রাগেই অভ্যস্ত। পার্থিব হাত বাড়িয়ে শ্রুতি এক পাশ থেকে জড়িয়ে নিল, চুলের মাঝে মুখ গলিয়ে বলল, আপনাকে বলেছিলাম না শ্রুতি যে আমি আপনাকে একটু একটু করে ভালোবেসেছি। আমি সত্যি আপনাকে একটু একটু করেই ভালোবেসেছি। তাই আপনার উপর থেকে ভালোবাসা সরানো মোটেও কোনো সহজ কাজ নয় আমার জন্য। ভালোবাসা সরাতে গেলে আগে যত্ন সরাতে হবে, এরপর মায়া সরাতে হবে, সবশেষে ভালো লাগা, মুগ্ধতা সরাতে হবে। বিস্তর পরিকল্পনার কাজ, বুঝলেন তো? এত কাজ করতে আমি অনাগ্রহী, কারণ আপনার স্বামী নিতান্তই প্যাচ গোছহীন অলস মানুষ। পার্থিবের কথার ভঙ্গিতে খিলখিল করে হেসে ফেলল শ্রুতি। তার হাসির ছন্দে পার্থিব তাকিয়ে রইল। শ্রুতি বলল, ওকে মহারাজ, আপনাকে বিশ্বাস করলো শ্রুতি। এখন আপনি আমাকে কথা দিন যে আপনি সারা জীবন অলস থাকবেন। পার্থিব হাসল, বলল, থাকবো। সাথে আমার করা দোষ নিজের মাথা পেতে নেবেন। যথাজ্ঞা মহারানী। শ্রুতি হাসল, পার্থিবের গালে চুমু দিয়ে বলল, এই না হলে শ্রুতির পার্থিব। পরক্ষণেই আবার নিজের মুখ গম্ভীর করল শ্রুতি। থমকে বলে উঠল, হাসছেন কেন আপনি? শুনুন, আমি কিন্তু আপনাকে ভালো বাসি না। পার্থিব শ্রুতির নাক টেনে দিল, বলল, ভালোবাসতে হবে না, আমার হয়ে থাকলেই চলবে।
বিভা বসে আছে মাহাতিরের বুকে মাথা ঠেকিয়ে, টুকটাক কথা বলছে মাহাতিরের সাথে। মাঝে মাহাতিম একবার ঘুমিয়ে উঠল, উঠতেই পার্থিব শ্রুতি নিয়ে গেল অন্যদিকে। জায়গাটা বেশ নির্জন, নির্জনতার কারণ হিসেবে সময়কেও ধরা যেতে পারে। রাত 10টার মতো বাজে, তবুও তারা বাসায় ফেরেনি। খোলামেলা জায়গা হওয়ায় এখানে সারা রাত বসে থাকলেও কেউ কিছু বলবে না। তাদের উদ্দেশ্য আজ সারা রাত এখানে কাটানো, তবে উদ্দেশ্য হয়তো পূরণ হবে না, আর একটু পরেই রওনা হবে তারা সবাই। দূরে হামিম ড্রয়িং করছে, সেই কখন থেকে ড্রয়িং করছে ছেলেটা, এত যে কি আঁকছে আল্লাহ মাবুদ জানে। বিভা মাথা উঠিয়ে মাহাতিরের দিকে তাকালো, বলল, আপনি কিন্তু ভীষণ অন্যায় একটা কাজ করেছেন। মাহাতির বিভা চুরি নড়চড় করছিল, সেদিকে তাকিয়েই বলল, কি অন্যায়? আপনি ছেলের নাম নিজের নামের সাথে মিলিয়ে রেখেছেন। মাহাতির ভুরু কুচকে বলল। এখানে অন্যায়ের কি হলো? বিভা রোশনাল কণ্ঠে বলল, অবশ্যই অন্যায় আছে, শুধু যদি ছেলের নাম নিজের নামের সাথে মিলিয়ে রাখতেন তাও না হয় মানতাম, কিন্তু আপনি আমাদের ভবিষ্যৎ মেয়ের নামও নিজের নামের সাথে মিলিয়ে রেখেছেন, এটা ঠিক? মাহাতির মুচকি হাসল। ঠিক না কেন? অবশ্যই ঠিক। মাহাতিরের ছেলে মাহাতিম, মাহাতিরের মেয়ে মেহেরিমা। বিভা মন খারাপ করে বলল, একটা নাম অন্তত আমার সাথে মেলাতেন, খারাপ কোথাকার। মাহাতির বিভাকে টেনে পেছন থেকে জড়িয়ে ধরল, বিভাকে জ্বালাতে চাইলো, বলল, হ্যাঁ, আমি ইচ্ছে করে ওদের নাম আমার নামের সাথে মিলিয়েছি, যেন মানুষেরা শুনলেই বুঝতে পারে ওরা আমার ছেলে। বিভা, সে আবার কি? বিভার সামনে মাহাতিরের হাত, তার মাঝে হঠাৎ করে গর্ভকালীন সময়ের একটি ইচ্ছে উদ্যত হলো, মুখে গিয়ে কামড় দিল বেশ জোরে সোরে। মাহাতির হেসে ফেলল বিভার কাজে। বিভার চুল আলতো মুঠোয় পুড়ে নিজের কাছে এনে জড়িয়ে ধরল। বিভা রাগে গলায় বলল, যে নিজের ছেলেকে হিংসা করে তার আবার বড় বড় কথা। মাহাতির এবার শব্দ করে হাসলো। মেয়েটাকে রাগলে তো দারুণ লাগে। বিভার গালে শব্দ করে চুমু খেলো মাহাতির, রাগী চোখে তাকিয়ে বলল, আমার বিভাকে আমি কারোর সাথে ভাগ করব না, নিজের ছেলের সাথেও না। মাহাতির বিভার গাল চেপে ধরে নিজের দিকে ঘোরালো, বলল, শুনে রাখো, মাহাতিরকে ভালোবাসার আগে তোমার মাহাতিরকে ভালোবাসতে হবে, বুঝেছো? বিভা কিছু বলল না। মাহাতির নিজে থেকেই আবারও বলল, একটা আইডিয়া পেয়েছি বিভা, আমরা অনেকগুলো বাচ্চা নেব, আর প্রতিটা বাচ্চাকেই তো তুমি ভীষণ আদর করতে চাইবা, কিন্তু পারবা না, কারণ শর্ত হিসেবে থাকবে বাচ্চাদের আদর করার আগে বাচ্চার বাবাকে আদর দিতে হবে তোমার। এতে করে আমি কত আদর পাবো ভাবতে পারছো তুমি? মাহাতিরের এমন কথায় বিভা ভীষণ লজ্জা পেল, মুখ লুকালো মাহাতিরের বুকে। সেও নিজের স্ত্রীর মাথায় হাত বুলাতে লাগলো সযত্নে। বেশ কিছুক্ষণ বাদে বিভা মাথা তুলল, মায়াময় কাতর চোখে চেয়ে বলল, আগে তো শুধু বলতেন আপনার কেউ নেই, কেউ নেই, এখন এখন কি নিজেকে একা লাগে আপনার? মাহাতির বিভার হাতে চুমু খেয়ে বলল, পৃথিবীর সব থেকে সুখী মানুষ মনে হয় নিজেকে। আল্লাহকে প্রতি মুহূর্তে ধন্যবাদ দিতে ইচ্ছে করে আমার এত সুন্দর জীবনের জন্য। সবাইকে একযোগ করা হয়েছে, কাজটা করেছে হামিম। উদ্দেশ্য নিজের আঁকা ড্রয়িং সে সবাইকে একসাথে দেখাবে, দেখাবে বলেও আবার সে উধাও। দূরে গিয়ে আবার আঁকতে বসেছে। বিভা চারদিকে তাকালো, দূরে হামিম আঁকছে, পাশে মাহাতির, তার সামনে কিছু দূরে শ্রুতিপার্থিব বাবুকে নিয়ে খেলছে, ছবি তুলছে। বিভার ভীষণ আফসোস হলো, মনে হলো এত সুন্দর দৃশ্যের পেছনের অবদানে কোথাও না কোথাও আমিন শিকদার রয়েছে। হ্যাঁ, অবশ্যই রয়েছে। সে ছিল বলেই শ্রুতি পার্থিবকে সে মাহাতিরকে পেয়েছে। যতই ভাগ্যে থাকুক না কেন, উছিলা তো আমিন শিকদারই ছিল। বিভা ভাবলো বাসায় গিয়ে একদিন মানুষটাকে ফোন করবে বলবে, আব্বু থ্যাংক ইউ। কথাটা ভাবতেই বুকটা ধক করে উঠল। আজ কতদিন পর সে আমিন শিকদার উদ্দেশ্যে আব্বু উচ্চারণ করলো, তার হিসাব নেই। বিভা হাত ছাড়ল, হাত বাড়িয়ে পাশে থাকা ব্যাগ থেকে বের করলো তার মায়ের ডায়েরি। পেজ উল্টিয়ে সর্বশেষ লেখা পাতায় গেল। চোখে পড়লো তার আগের পৃষ্ঠার গোটা গোটা অক্ষরের লেখা, তুমি সব সময় ভালো থেকো আমিন, তুমি তোমার ভালোবাসায় ভালো থেকো। এত কিছুর পরও আমি তোমাকে ভয়ঙ্করভাবে ভালোবাসি। এবার সে পাতা উল্টিয়ে উল্টিয়ে সর্বশেষ পেজে গেল। সেখানে লেখা, আমার ভীষণ কষ্ট হচ্ছে, মনে হচ্ছে আমি আর কখনো ফিরবো না, এই সুন্দর দুনিয়া দেখতে পারবো না। আমার মৃত্যুর কষ্টের থেকেও বেশি কষ্ট এই ভেবে যে আমি আমার সন্তানদের আগলে রাখার জন্য এই দুনিয়াতে থাকবো না। কি হবে ওদের? ওরা কি ভীষণভাবে কাঁদবে আমাকে ছাড়া? হে আল্লাহ, তুমি ওদের দেখে রেখো, ওদের চোখে থেকে যেন এক ফোঁটা পানি পড়তেও না হয়। ওরা যেন ভালো থাকে, ভীষণ ভালো থাকে। ওদের পৃথিবী যেন কোনো দুঃখ কষ্ট বিশ্বাসঘাতক না থাকে। ওদের দুনিয়া তুমি ভালোবাসায় ভরিয়ে দিও।
আমার সন্তানরা খুব দুর্বল আল্লাহ, ওরা কষ্ট সহ্য করতে পারে না, ওদের তুমি কষ্ট দিও না। আমার 3 জীবন্ত পুতুলকে তুমি ভালো রেখো। বিভা হাঁপ ছাড়ল। ডায়েরির সর্বশেষ লেখা পাতার বিষয়বস্তু জুড়ে আছে তারা 3 ভাই বোন। বিভা কলম তুলে লেখা শুরু করলো। মায়ের 3 জীবন্ত পুতুল ভালো আছে। বিভা, শ্রুতি, হামিম সবাই ভীষণ ভালো আছে। যে বিভার কাছে মাহাতিবের মতো স্বামী আছে, যে শ্রুতির কাছে পার্থিবের মতো স্বামী আছে, তারা কখনো খারাপ থাকতেই পারে না। হামিম, সেও ভালো আছে। সে এখন সম্পূর্ণ সুস্থ, হাঁটাহাঁটি করে, দৌড়াদৌড়ি করে, পাখির মতো উড়ে বেড়ায়। সবার চোখের মণি সে। সবশেষে তাহিরা 3 জীবন্ত পুতুলকে সৃষ্টিকর্তা ভীষণ ভালো রেখেছে। আজ তারা পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ। বিভা ডায়েরি বন্ধ করলো। পাশে তাকাতেই দেখলো মাহাতির তাকিয়ে আছে। মাহাতির এগিয়েছে, বিভার কপালে নিজের ওষ্ঠদায় ছুঁয়ে দিল। কোনটা বেশি ভালো হয়েছে, এটা নাকি এটা? হামিমের প্রশ্নে সবাই ভীষণ মনোযোগ দিয়ে দুটো ছবি পর্যবেক্ষণ করতে লাগলো। একটি ছবিতে দেখা যাচ্ছে তাদের সবাইকে। একটি গাছের সাথে বিভা, মাহাতির বসে, অন্য একটি গাছের সাথে পার্থিব, শ্রুতি দাঁড়িয়ে। পার্থিবের কোলে মাহাতিম, দূরে হামিম নিজেও আছে। বাস্তবের মতো ছবির ভেতরেও সে ড্রয়িংয়ে ব্যস্ত। এই ছবির সবচেয়ে আকর্ষণীয় বস্তু হলো আকাশের উজ্জ্বল চাঁদ এবং তারকারাজি। অন্যদিকে আরেকটি ছবিতে দেখা যাচ্ছে ভীষণ সুন্দর আকাশ, রাতের আকাশ, আকাশে স্বাভাবিকভাবে চাঁদ তারার খেলা চলছে। এই ছবির সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো ছবির মধ্যেও প্রাকৃতিক পরিবেশে জ্যোৎস্নার আলো ঠিকরে পড়ছে। তবে এই ছবির নক্ষত্রগুলো একটু অন্যরকম ধরনের সুন্দর, আর আকাশের দুপাশে দুটো চাঁদ সবচেয়ে অবাক করা ব্যাপার। দুটো ছবি দেখেই সবাই ভীষণ বিমোহিত হলো। দ্বিধায় পড়লো কোনটা সুন্দর বলবে সে ব্যাপারে। শ্রুতি অবাক হয়ে শুধালো, এই ছবিতে দুটো চাঁদ কেন? হামিম গম্ভীর মুখে বলল, একটা আম্মু, একটা দাদি। শ্রুতি খুব সুন্দর করে হাসল। একদিন সেই তার কল্পনার আকাশ তার ভাইকে শুনিয়েছিল, আর আজকে না সে সেই আকাশই এঁকে ফেলেছে। মাহাতির বলল, দুটোই ভীষণ সুন্দর হয়েছে ব্রাদার, একদম চমৎকার দুটো ছবি হয়েছে। পার্থিব হাসি মুখে বলল, একদম 100-তে 100। ছবিগুলো থেকে চোখ ফেরানো যাচ্ছে না, একেবারে কোনো আর্টিস্টের থেকে কম নয়, বরং বেশি। আজ থেকে তোমার নাম হলো ভবিষ্যৎ শিল্পী। বিভা হাত বাড়িয়ে দুটো ছবি নিল। রাতের আকাশের ছবির দিকে তাকিয়ে দেখলো জলজল করা তারাদের মাঝে তাদের সবার নাম লেখা। বিভার কাছে দারুণ লাগলো ব্যাপারটা। হাসি মুখে বলল, এগুলো আমরা? হামিম উপর নিচ মাথা নেড়ে হ্যাঁ বোধক উত্তর দিল। শ্রুতি উৎফুল্ল হয়ে বলল, এগুলো না হয় আমরা, কিন্তু পাশের তারাগুলো কারা? এগুলোও তো জ্বলজ্বল করছে। হামিম ভীষণ বিজ্ঞ কণ্ঠে বলল, তোমরা কিছু জানো না, এই তারাগুলো হলো আমাদের বাড়ির মানুষেরা। প্রথমে বিভাকে ইঙ্গিত করে, এরপর শ্রুতিকে ইঙ্গিত করে বলল হামিম। মাহাতির পার্থিব বুঝলো যে হামিম তাদের বাড়ির মানুষদের বোঝাচ্ছে। হঠাৎ করে শ্রুতি বলে উঠল, এ কি, তুই তো বাবুর নামেই লিখিসনি ভাই। হামিম এগিয়ে এলো। বাবুর নাম সে লিখেছে, সবার উপরে সুন্দর তারাটার মাঝে বাবুর নাম লিখেছে। সেটাই দেখাতে উদ্যত হলো সে। কিন্তু তখনই শ্রুতির কোল থেকে শক্তি দেখিয়ে মায়ের কোলে হামলে পড়তে চাইল মাহাতিম। মাহাতিমের এমন আক্রমণ শ্রুতি আশা করেনি। ভোরকে গিয়ে টেনে আনলো সে, কিন্তু আনার পর ঘটে গেল আরেক কাণ্ড। মাহাতিমের হাতের ড্রয়িংয়ের অর্ধেক কাগজ। আসার সময় কাগজ ধরে টান দেওয়াতে মাঝখান থেকে ভাগ হয়ে গেছে, সাথে অর্ধেক মাহাতিমের হাতে চলে এসেছে। ঘটনার আকস্মিকতায় সবাই হতভম্ব হয়ে গেল। নিজেদের অবাকের উচ্চতা থেকে নামিয়ে স্বাভাবিক হলো সবাই। হামিমের দিকে লক্ষ্য করতে দেখা গেল ইতিমধ্যে তার চোখ ভরে উঠেছে। পার্থিব মাহাতির তড়িঘড়ি করে এগিয়ে গেল। পার্থিব বলল, কাঁদে না হামিম, কাঁদে না, দেখো ও তো ছোট, তাই না, ও বুঝতে পারিনি। হামিমের পরিবর্তন হলো না, তাই মাহাতির নিজেও ব্যগ্র কণ্ঠে বলল, কেঁদো না প্লিজ ভাইয়া, তোমার পেটে নড়চড় হাতি দিব, তাও কেঁদো না। হামিম কাঁদল না, কাঁদো কাঁদো মুখে বলল, তাও তাহলে। মাহাতির হতাশ হলো। আবার সে ভুলভাল বলে ফেলেছে। পরিস্থিতি বুঝে আসতেই সবাই হেসে ফেলল। হাসলো মাহাতির নিজেও। সবার একযোগের হাসি পরিবেশে প্রতিধ্বনিত হলো ছন্দের মতো সুর তুলে। আকাশ জুড়ে লক্ষ কোটি তারা থাকলো, নিস্তব্ধ রাত্রিতে তাদের হাসিমুখ তারাদেরও হার মানালো। জ্যোৎস্না স্নিগ্ধ আলোয় তারাদের মতো জলজল করতে লাগলো তারা সবাই। প্রকৃতির কাছে মনে হলো আকাশের তারাগুলো যেন মানুষ রূপে জমিনে পতিত হয়েছে। সবাই যেন আকাশের জলজল করতে থাকা তারা, একগুচ্ছ সুখ তারা।